অবস্থা আপনাদের? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ একদিন জি রেসপন্স ভাই, করলে হবে। আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। কথা কি শোনা যাচ্ছে কিনা? ভাই জি, সাউন্ড খুব কম। শোনা যাচ্ছে ভাই। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন মোটামুটি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে। আমাদের হচ্ছে একজন মেন্টরের হচ্ছে আজকে গ্যাজেট হয়েছে তো। ভাই হচ্ছে একটু অন্য কাজে ব্যস্ত আছে, উনি আসবে না। জফর ভাই, আমি আর শাফিউল আজম ভাই হচ্ছে পুরো ক্লাসটা নেব। যদি কোনো কিছু বাকি থাকে এটা শাফিউল আজম ভাই বলবো আর কি। ওকে, আমরা শুরু করি ক্লাসটা। Sul ভাই যেটা আচ্ছা, আপনারা হচ্ছে একটু মিউট করে রাখবেন। recent year বিভিন্ন ওকে, তাহলে আমি শুরু করতেছি। আচ্ছা, এখানে ক্লাস শুরু করার আগে আমি কিছু কথা বলি। এখানে এখানে হচ্ছে ভাষা আন্দোলন দিয়ে শুরু হয়েছে, আন্দোলন গঠন পাওয়া থেকে আমরা হচ্ছে একটু আগ থেকে বলতেছি, মানে 1935 থেকে 1947 সালের কিছু ঘটনা প্রবাহ আসবে, কারণ ভাষা আন্দোলনের সাথে এটা রিলেটেড। আর এখানে এটা হচ্ছে আমাদের ইতিহাস যখন থাকবে, আমাদের আলাদা টপিক আছে, সেখানে আমরা আলোচনা করব আমরা। তো 47-এর আগে এখানে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 1935 সালে যে ভারত শাসন কার্যকর করে এবং 1947 সালে যে অবিভক্ত বাংলার জন্য প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই জিনিসটি ইম্পর্টেন্ট। আর মূলত হচ্ছে 1937 সালে হচ্ছে অবিভক্ত বাংলার জন্য যে প্রথম নির্বাচনটা হয়, বাংলার অবিভক্ত বাংলার প্রথম নির্বাচন 1937 সালে অনুষ্ঠিত হয়। এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর হচ্ছে এই মন্ত্রিসভা হচ্ছে 1947 সালে এ কে ফজলুল হক প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হন, এই জিনিসটা দেখবেন। আর লাহোর প্রস্তাব যেটা হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। লাহোর প্রস্তাব এটা ভাষা আন্দোলনের সাথে যেহেতু যুক্ত, সেই জন্য আমরা হচ্ছে লাহোর প্রস্তাবটা আলোচনা করতেছি। লাহোর প্রস্তাবটা ঘোষিত হয় 1940 সালের 23শে মার্চ। 1940 সালের 23শে মার্চ লাহোর প্রস্তাব ঘোষিত হয়, এটা অনেক পরীক্ষায় আসে। আর লাহোর প্রস্তাব উত্থাপন করে শেরেবাংলা একে ফজলুল হক। ইন দিস টাইম, সামনে যে পরীক্ষাগুলো আসবে, এখানে হচ্ছে শেরেবাংলা, তার হোসেন মোহাম্মদ সরওয়ার্দী, তারপরে হচ্ছে মাওলানা ভাসানী, জাতীয় চার নেতা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থাকবে। আর শেখ মুজিবুর রহমান ইম্পর্টেন্ট থাকবে, তবে হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট। এখান থেকে আসতেও পারে, নাও আসতে পারে, তবে না আসার সম্ভাবনা খুব বেশি। তো এই জন্য হচ্ছে এগুলো একটু বেশি গুরুত্ব দিবেন। আর লাহোর প্রস্তাব হচ্ছে এটা লাহোরে মূলত উত্থাপিত হয়। আর এর অধিবেশনে সভাপতিত্ব করেন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। এই লাহোর প্রস্তাব মূলত হচ্ছে, এটাকে অন্য নাম বলা হয় পাকিস্তান প্রস্তাব। লাহোর প্রস্তাবটাকে এটা পরীক্ষা আসছে অনেকবার, বিভিন্ন নন ক্যাডারের পরীক্ষা আসছে এটা। তারপরে হচ্ছে দ্বিজাতি তত্ত্ব যেটা ঘোষণা করেন, সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। আর পাকিস্তান যে রাষ্ট্রটা জন্ম হয়, এটা হচ্ছে লাহোর প্রস্তাবকে ভিত্তি করে। আর ভারত বিভাগ, ভারত যেই দেশটা ভাগ হয়, পাকিস্তান এবং হচ্ছে আহ, ইন্ডিয়া বা ভারত, এখানের মধ্যে ভারত বিভাগে হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন 24শে মার্চ 1947 সালে হচ্ছে বড়লাট হিসেবে বা হচ্ছে অ্যাটর্নি হিসেবে সে শপথ গ্রহণ করে। আর ভারত বিভাগে সেই সিদ্ধান্ত গ্রহণ যখন করা হয়, তখন দুইটা দলের সাথে আলোচনা করা হয়, একটা কংগ্রেস, একটা হচ্ছে মুসলিম লীগ, এই দুইটা দলের সাথে। আর ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947 সালে। এটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়। আর ভারতের স্বাধীনতা মূলত যেটা হয়, এখান থেকেই মূলত শুরু করতেছি। আচ্ছা, এখানে আটটা জিনিস হচ্ছে 1943 সালে, 1943 সালে বা বাংলা 1350 সাল, মোস্ট ইম্পর্টেন্ট, বাংলা 1350, বা হচ্ছে ইংরেজিতে হচ্ছে 1943 সালে হচ্ছে আমাদের দুর্ভিক্ষ হয়, যা 50-এর মতান্তর বলা হয়। আর এর প্রধান কারণ ছিল অনাবৃষ্টি, খাদ্যশস্য এবং হচ্ছে গুদামজাতকরণের সমস্যার কারণে মূলত এই জিনিসটা হয়। আচ্ছা, আর তাহলে হচ্ছে এখানে আটটা জিনিস করতে পারেন। এই ব্রিটিশ যখন এই ইয়েটা হয়, দুর্ভিক্ষটা শুরু হয়, তখন হচ্ছে এখানে, আচ্ছা একটা মিনিট একটু, আচ্ছা হ্যাঁ, তারপর হচ্ছে এখানে যখন দুর্ভিক্ষ শুরু হয়, তখন হচ্ছে যে ব্রিটিশ যে প্রধানমন্ত্রী ছিল, এখানে 3 সদস্য বিশিষ্ট একটা ক্যাবিনেট বা হচ্ছে একটা কি জানি বলে এটা, সদস্য আর কি, এখানে ভারতে আসে 1946 সালে, এই ঘটনার কেন্দ্র করে মূলত।
হয়েছে 43 সালে, আসছে তারা 46 সালে। তো আমরা এগুলো হচ্ছে পরবর্তী আলোচনা করবো আর কি। তো আমরা শুরু করি হচ্ছে মূলত এখান থেকে। এখন একটা জিনিস হচ্ছে কি, আপনারা হচ্ছে এখানে 1947 থেকে শুরু করছে, 1947 48 এখানে খেয়াল করবেন। ঠিক একই রকমের ক্ষেত্রে আপনারা যখন প্রাচীনকালের ইতিহাসটা পড়বেন, 1857 সালে কি হয়েছে, তারপরে 59 কি হয়েছে, তারপরে হচ্ছে 1900 সালে কি হয়েছে, এইভাবে হচ্ছে এরকম ছক বা সালটা এইভাবে লিখবেন, তারিখটা এইভাবে দিয়ে হচ্ছে মনে রাখার চেষ্টা করবেন এইভাবে। যেমন 1947 সালে যদি আমি হিসাব করি, 14 15 আগস্ট ওরা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কি হয়, ভারত পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। 17 মে কি হয়, খালিকুজ্জামান হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রপতি হবে, উর্দু এবং ভাষা এই জিনিসগুলো হচ্ছে আলোচনা করে বা হচ্ছে সে ঘোষণা করে। তারপর জুলাই 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 মাসে হচ্ছে, এখানে স্পেসিফিক তারিখ দেওয়া নেই। এটা হচ্ছে জুলাই মাসে হচ্ছে জিয়াউদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের জন্য যে আলিগড় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য ছিল, তিনি হচ্ছে উর্দুকে রাষ্ট্রভাষা বা পাকিস্তান রাষ্ট্রভাষা করার জন্য প্রস্তাব করেন। আর 2রা সেপ্টেম্বর, এখানে একটা জিনিস কনসেপ্ট মানে একটু ঝামেলা আছে। অনেক বইতে, আমাদের নবম দশম শ্রেণীর বইতে 1ই সেপ্টেম্বর দেওয়া আছে, অনেক বইতে 2রা সেপ্টেম্বর দেওয়া আছে। এখানে আপনারা অপশন অনুযায়ী উত্তর করবেন। যদি কোনো কারণ যদি 1লা সেপ্টেম্বর যদি না থাকে, তাহলে 2রা সেপ্টেম্বর হবে এই তমুদ্দুন মজলিস, যেটা গঠন করা হয় মোস্ট ইম্পর্টেন্ট। আর তমুদ্দুন মজলিস হচ্ছে যে কে গঠন করেন, সেটা হচ্ছে অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে এটা গঠন করা হয়। আর এটার যে সাংগঠনের যে মুখপাত্র ছিল সাপ্তাহিক সৈনিক। এটা আমরা আরেকটা যদি আসে যে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকা কোনটি, এটা হচ্ছে সাপ্তাহিক সৈনিক। আর এটার প্রথম সাংস্কৃতিক সংগঠন তমুদ্দুন মজলিস। আহ, প্রশ্নটা কি আপনি বলতে চাইছেন? বুঝি নাই, কেউ কিছু বলছেন? ভাইয়া, আপনি যে বললেন যে অপশনে যদি এক না থাকে তাহলে আহ, জি ভাইয়া, আপনি যে বললেন যে অপশনে যদি এক না থাকে তাহলে দুই অ্যান্সার করতে, তার মানে কি এক তাহলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট? আচ্ছা, এইখানে হচ্ছে আপনারা, আমরা যদি এক না থাকে তাহলে দুই অ্যান্সার করব, যদি দুই না থাকে তাহলে এক অ্যান্সার, যদি এক এবং দুই দুইটাই থাকে তাহলে হচ্ছে 1লা সেপ্টেম্বর হবে। বুঝছেন? 1লা সেপ্টেম্বর আপনারা অ্যান্সার করবেন আর কি। মানে দুই জি, সেপ্টেম্বর না 1লা সেপ্টেম্বর। ধন্যবাদ। জি, আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর হচ্ছে তমুদুল মজলিসের ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের যে প্রথম যে শিব পুস্তক, এটা আমরা আরো পরে আলোচনা করবো প্রথম তো কোন জিনিসটা থাকে। এখানে হচ্ছে বাংলা উর্দু শীর্ষক পুস্তক থেকে প্রশ্ন করে কি তমুদ্দুল মজলিস, সেই পরীক্ষাটা প্রশ্ন আসে প্রায় সময় যে এটা রাষ্ট্রভাষা উদ্যোগ যে পুস্তকটা এসে কোন সংস্থা বা হচ্ছে কোন কাদের নেতৃত্বে এটা লিখিত হয় আর কি। আর ভাষণের প্রথম তিনজন থাকে কাজী মোতাহার হোসেন, আবুল মনসুর এবং অধ্যাপক আবুল কাশেম। এটা কিন্তু সবাই হচ্ছে ঢাকা ভার্সিটির টিচার ছিল। তারপরে হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা ডিসেম্বর 1947 সাল। খেয়াল রাখবেন, 1947 সাল। ঠিক একই রকমের ক্ষেত্রে একটা বিসিএস এর প্রশ্ন আসছে, প্রথম যে ভাষা আন্দোলন শুরু হয় কবে, 1947 না 48? যদি অপশনে 47 থাকে 47 অ্যান্সার করবেন, 48 থাকলে 48 করবেন, যদি 47 থাকে 47 অধিক গ্রহণযোগ্য। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে 1948 সাল। তাহলে এখানে আমার তারিখ আসছে কয়টা, এই 14 15 আগস্ট, 17ই মে, 2রা সেপ্টেম্বর বা 1লা সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর। এটা ইম্পর্টেন্ট না এত। এই তারপরে হচ্ছে এই ডিসেম্বর, যেটা এখানে স্পেসিফিক কোনো তারিখ দেওয়া নেই। আর 4ই জানুয়ারি 1948 সাল হচ্ছে 4ই জানুয়ারি, 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি। এখানে অনেকগুলো কথা আছে দেখেন। এখানে 4ই জানুয়ারি হচ্ছে, এটা ইম্পর্টেন্ট না। ছাত্রলীগ গঠন করা কবে, আগে ইম্পর্টেন্ট ছিল, এখন ইন দিস টাইম ইম্পর্টেন্ট না। এটা ইম্পর্টেন্ট। 25শে ফেব্রুয়ারি হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত, যে তার দাবি ছিল কি বাংলাকে উর্দুর পাশাপাশি ইংরেজির পাশাপাশি বাংলাকে গণপরিষদে বা আমাদের রাষ্ট্রভাষা হিসেবে এটা দেওয়া। সর্বপ্রথম ধীরেন্দ্রনাথ দত্ত, কুমিল্লার ছিল উনি। তারপরে 25 29 ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ দত্ত হচ্ছে ধর্মঘটের একটা পালিত করেন। কারণ তার একটা যখন যেটা বাদ দিছে, তখন তারা এই ধর্মঘটের একটা ডাক দিছে। তারপর হচ্ছে 2রা মার্চ 1948, 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বিলুপ্ত করে দ্বিতীয়বার সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয়। তাহলে সর্বদলীয় সংগ্রাম পরিষদ কিন্তু 48 সালে মূলত প্রথম গঠন করছে। এখানেও একটা জিনিস খেয়াল আছে, 48 এবং 47 যেটা বললাম, প্রথম যে সংগ্রাম পরিষদ রাষ্ট্রভাষা সংগ্রাম, এটা আমি সামনে পাবো, আমরা এটা আর ডিটেলস আলোচনা করবো সামনে। তো আমি এটা বলতেছি না এখন। তারপরে যে 11 মার্চ, এটাও ইম্পর্টেন্ট না, এটা না, এটা জাস্ট আপনি রিডিং করবেন এটা। তারপর 1948 সালে কি হয়, 1948 সালে হচ্ছে 15ই মার্চ 8 দফা চুক্তি হয়। 21শে মার্চ হচ্ছে রেসকোর্স ময়দানে, যেটা বর্তমান আহ সরোয়ার্দী উদ্যান, সেখানে বলা হয়েছে যে কি পাকিস্তান রাষ্ট্রভাষা উদ্যোগ মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করছে। তারপর রাষ্ট্রভাষা, এখানে এই লাইনটা ইম্পর্টেন্ট, উর্দু অ্যান্ড অনলি উর্দু শেল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এই কথাটা কে বলছে? এটা অনেক পরীক্ষা আসে থাকে, আপনারা যদি প্রাইমারি দিয়ে থাকেন বা হচ্ছে এন্টার্সে দিয়ে থাকেন, এটার জন্য ইম্পর্টেন্ট এটা। এটা দেখতে পারেন। তারপরে হচ্ছে ধর্মঘট, লেস ইম্পর্টেন্ট, দরকার নেই এটা। তারপর 1949 সাল, মাওলানা আকরাম খান কেন্দ্রিক হচ্ছে প্রথম সংস্কার কমিটি, পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করে মাওলানা আকরাম খান। মাওলানা আকরাম খান চাইছে হচ্ছে আমরা যেরকম বাংলা কথা বলতেছি ঠিক একই রকম হচ্ছে বাংলা ভাষা থাকবে, কিন্তু এটা আরবি হরফে হবে আর কি। এটা হচ্ছে মাওলানা আকরাম খান এই জিনিসটা
চেষ্টা করছিল করার জন্য, কিন্তু পারেনি। তারপরে 1950 সালে হচ্ছে আহ ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রাম, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এইগুলো নিয়ে আমি একটা পর একটা চিত্র দেওয়া আছে, এই জান এটা এটা এই দেখেন, এইটা এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা একবারে মুখস্থ করে ফেলবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, রিটার্নও কাজে লাগবে, প্রিলিতেও কাজে লাগবে, যে কোনো পরীক্ষার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রথমবার 47 ডিসেম্বর 47, তখন আহ্বায়ক ছিল নুরুল হক ভূঁইয়া। সর্বদলীয় রাষ্ট্র সংগ্রাম পর 2রা মার্চ 1948 শামসুল হক ভূঁইয়া। এটা অনেক বইতে দেওয়া আছে 1লা মার্চ 1948, এটাও সেম। যদি 2রা মার্চ থাকে 2রা মার্চ উত্তর দিবেন, যদি 1ই মার্চ এবং 2ই মার্চ থাকে তখন 2ই মার্চ অধিক গ্রহণযোগ্য আর কি। এগুলোর রেফারেন্স হচ্ছে স্বাধীনতা সংগ্রাম বা মুক্তিযুদ্ধ যুদ্ধ দলিল, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে বলা আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 11ই মার্চ 1950, আব্দুল মতিন। আর সর্বদলীয় এখানে খেয়াল রাখবেন, কিন্তু একটা হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আরটা হচ্ছে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা 1952 সালে। এটা রিসেন্ট একটা পরীক্ষা আসছিল, সম্ভবত 45 বা 46 আসছিল, এটা 48 নিয়ে জামাল হয়েছে, 48 না 52। তো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা জিনিস খেয়াল রাখবেন, এটা 19-এর বইতে দেওয়া আছে। আচ্ছা, আমি আবার সামনে চলে যাই, এখানে আসি। তারপরে হচ্ছে 1950 সাল, 1951 সালে হচ্ছে রাওয়ালপিন্ডিতে এগুলিতে পূর্ব বাংলার খাজা নামউদ্দিন যখন মারা যায়, তখন হচ্ছে পূর্ব বাংলার এখানে আরেকটা পরীক্ষা প্রশ্ন আসে, ভাষা আন্দোলনের সময় হচ্ছে পাকিস্তানের বা পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন, বা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন, এই জিনিসগুলো আসে, এগুলো একটু দেখবেন। আর 1952 সালে কি হয়েছে, এটা আপনারা রিডিং পড়লে পারেন, সর্বদলীয় কেন্দ্রীয় পরিষদ। তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা দরকার নাই, এটা রিডিং পড়ে যাবেন। 53 সালে কি হয়, শহীদ দিবস পালিত হয়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে 1947 থেকে 1947 থেকে 1952 যদি হিসাব করেন, তখন কিন্তু আমাদের যে 21শে ফেব্রুয়ারি যেটা, তখন সেটা কিন্তু 11ই মার্চ পালন করা হতো। তাহলে 1952 সালের আগে, 1952 সালের পরে, আগে না, 1952 সালের পরে হচ্ছে 21শে ফেব্রুয়ারি হচ্ছে শহীদ দিবস পালন করা, বা বর্তমান পাওয়া ছিল 1952 সালের পরে আর কি। 1952 সাল পর্যন্ত কিন্তু ইয়েতে ছিল, 11ই মার্চ ছিল। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা পড়বেন, দেখবেন। তারপর হচ্ছে 56 ছিল, 56-তে কি হয়, ডিটেলস সামনে বলবো আমরা এটা। তারপর এটা তো বলেই ফেললাম, এখান থেকে এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা 100%, যে কোনো পরীক্ষা থেকে কমন পাবেন। আর এখানে দরকার নেই এটা। তারপর ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম যে সাহিত্য ছিল, স্মৃতিস্তম্ভ, বা এটার পাশের দাবি নিয়ে এসেছি, প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি, সম্পাদক কে ছিল, তারপর প্রথম নাটক, প্রথম উপন্যাস, প্রথম গল্প, পাকিস্তানের রাষ্ট্র প্রথম পুস্তিকা, এটা হচ্ছে কাজী মোতাহার। কানেক্ট হবে মনে হয়। এখন কি শোনা যাচ্ছে? আমার হচ্ছে কারেন্ট চলে গেছিল, এই জন্য আমি হচ্ছে মানে কানেক্ট করতে পারি নাই। আমার কথা কি শোনা যাচ্ছে এখন? আপনার নেটে নেটে সমস্যা করতেছে, মানে কথা কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, মানে কেটে কেটে যাচ্ছে এরকম। আচ্ছা, একটা মিনিট, একটা মিনিট, আমি তাহলে হচ্ছে আমি অন্য ইয়েতে কানেক্ট করতেছি। নেট সমস্যা, একটু অপেক্ষা করেন দেখি। আচ্ছা, এখন ঠিক আছে।
আশা করি যে আমার যে কারেন্ট চলে গেছে তো এই জন্য একটু ঝামেলা হয়ে গেছিল, আসছে আবার গেছে। আচ্ছা আমি আবার শুরু আর করি। কি আমি আমি শুরু করবেন? তাহলে শুরু করেন। আচ্ছা হ্যাঁ শুরু সমস্যা করি। হলে না হলে আমি করি। না এখন আমার যে কারেন্ট আসছে তো আমি মোবাইলের ডাটা কানেকশন নিয়েছি। এখন আশা করি ঠিক আছে, কথা শোনা যাচ্ছে না? আচ্ছা ওকে, শোনা যাচ্ছে। তাহলে আমি এখান থেকে শুরু করি আবার। এখানে যে দেখেন এখানে 54 সাল নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো এই জিনিসটা হচ্ছে আবার এখানে দেখেন, প্রথম সংকলন ছিল 21শে ফেব্রুয়ারি, হাসান হাফিজুর রহমান, যেটা বললাম। তার প্রথম পত্রিকা সাপ্তাহিক সৈনিক, এটা দেখবেন। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে 21শে ফেব্রুয়ারি, যেটা এটা হচ্ছে সম্পাদক হাসান হাফিজুর রহমান। প্রথম সংকলন, সংকলন আর কিন্তু পত্রিকার মধ্যে পার্থক্য আছে, এটা আশা করি বুঝেন আপনারা। আর প্রথম শহীদ মিনার দেশে হচ্ছে ঢাকা মেডিকেল প্রাঙ্গণে, দেশের বাইরে হচ্ছে যুক্তরাজ্যের এডিনবার্গে, আর মধ্যপ্রাচ্যে হচ্ছে ওমানে। এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট দেখবেন। আর 1954 সালে যে প্রাদেশিক নির্বাচন, এখানে দেখেন যুক্তফ্রন্টে যে গঠন করছে এখানে, যুক্তফ্রন্ট গঠন করছে 4ই ডিসেম্বর 1953 সালে। তারপরে হচ্ছে যুক্তফ্রন্টের মূল উদ্যোগ ছিল আওয়ামী মুসলিম লীগ। তারপর যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রতীক। আর এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, রাজনৈতিক দল দল কয়টি এখানে। আমাদের রিসেন্টলি হচ্ছে নবম দশম শ্রেণীর বইতে 5টি দিছে, কিন্তু হচ্ছে মুক্তিযুদ্ধ দলিল এবং হচ্ছে স্বাধীনতা সংগ্রাম পরিষদ বা স্বাধীনতা সংগ্রাম হচ্ছে যে বইটা আছে, ওইখানে কিন্তু 4টি দলের কথাই বলা ছিল। আপনার যদি স্বাধীনতা সংগ্রাম আহ বইটা আছে বা মুক্তিযুদ্ধের যে অভ্যুদয় যে বইটা আছে, ওইখান থেকে হচ্ছে আপনারা আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ দলিল এর মোট হচ্ছে 16টা খণ্ড আছে। এটা সম্ভবত হচ্ছে তৃতীয় বা চতুর্থ খণ্ডে হচ্ছে এই 4টা দল, রাজনৈতিক দল সম্পর্কিত বলা আছে। আপনার যদি কেউ দেখেন, নেট অ্যাভেলেবল আছে, দেখতে পারেন। তবে এখানে হচ্ছে যদি 4টি না থাকে তাহলে 5টি অ্যান্সার করতে পারেন, যদি 5টি থাকে তাহলে 4টি হচ্ছে অধিক গ্রহণযোগ্য: আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক লীগ, নেজামে ইসলাম বা বামপন্থী গণতান্ত্রিক দল। আর এটার নেতা কে ছিলেন সেই জিনিসগুলো দেখবেন এখান থেকে। আর যুক্তফ্রন্টের মোট 21টা দফা ছিল। এটার মধ্যে দফা যে মূল রয়েছে আবুল মনসুর আহমেদ, এই জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখন হচ্ছে শেখ মুজিবুর রহমান হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা বাদে এই যে হোসেন সরোয়ার্দী, ফজলুল হক, মাওলানা ভাসানী, জাতীয় চার নেতা, তারপরে আবুল মনসুর আহমেদ, এই সম্পর্কিত যারা দেখবে তাদের একটু ভালো করে দেখবেন। আর যুক্তফ্রন্টের যে দাবিগুলো ছিল বা দফাগুলো ছিল, এখানে দফাগুলো হচ্ছে প্রথমটা এবং হচ্ছে শেষেরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। পাওয়ার প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলা আঞ্চলিক, এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি পরীক্ষা আসে, প্রথমটা এবং শেষেরটা। আপনারা হচ্ছে প্রথমটা শেষেরটা খুব ভালো করে শিখার চেষ্টা করবেন। আর এখানে যতগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে এক নজর একটু দেখবেন আর কি। আর পূর্ব পাকিস্তান যে প্রাদেশিক নির্বাচন, সেটা 8 থেকে 12 মার্চ, অনেক বইতে দেওয়া আছে 8 থেকে 11 মার্চ। এটা সেম বই অনুযায়ী, যদি 8 থেকে 12 মাস থাকে সেটা উত্তর হবে, 8 থেকে যদি 11 মাস থাকে সেটা উত্তর করবেন আর কি। আর এখানে কয়টা আসন পাইছে মোস্ট ইম্পর্টেন্ট, যুক্তফ্রন্ট কয়টা পাইছে, প্রাপ্ত আসন টোটাল 223টা, মুসলিম লীগ কয়টা পাইছে, খেলাফত এটা কত কয়টা পাইছে, তারপরে অমুসলিম লীগ যুক্তফ্রন্ট কয়টা পাইছে, এই জিনিসগুলো হচ্ছে টোটাল 309টা আসন ছিল, এই জিনিসগুলো একটু দেখবেন। আর যুক্তফ্রন্টের যে মন্ত্রিসভা ছিল, আগে শেখ মুজিবুর রহমান মোস্ট ইম্পর্টেন্ট ছিল, এখন একে ফজলুল হক মুখ্যমন্ত্রী ছিল এবং অর্থমন্ত্রী, এটা ইম্পর্টেন্ট না। যেমন আগে শেখ মুজিবুর রহমান হচ্ছে সবচেয়ে খুদ মানে হচ্ছে কম বয়সী কৃষি ঋণ সমবায় মন্ত্রী ছিলেন উনি। আর যুক্তফ্রন্টের মন্ত্রিসভা যে গঠনটা, গঠনের ক্ষেত্রে হচ্ছে 4ই ডিসেম্বর 1953 সাল মোস্ট ইম্পর্টেন্ট। মন্ত্রিসভা গঠন করে 3 এপ্রিল, এটা মোট 56 দিন ক্ষমতায় ছিল। আর যুক্তফ্রন্টের যে মন্ত্রিসভা ছিল এখানে টোটাল 14 জন মেম্বার ছিল। আর বাতিল হয় হচ্ছে 30শে মে 1954 সালে। এখন যুক্তফ্রন্ট কেন জিতছে, এটা হচ্ছে আপনার রিটার্নের জন্য ইম্পর্টেন্ট পড়তে পারেন। বা হচ্ছে কি দফা ছিল, এটা 21টা দাবির যে যে দাবি ছিল এগুলা হচ্ছে পূর্ব বাংলার উন্নয়নের জন্য মূলত এটা ছিল আর কি। আর পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন, খাজানা নাজিমুদ্দিনের পর হচ্ছে মুখ্যমন্ত্রী হন নুরুল আমিন। এই জিনিসগুলো একটু দেখবেন, এটা অনেকে প্যাঁচ লাগে আর কি। তো এটার জন্য হচ্ছে এইটা একটু খেয়াল রাখবেন, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের এই জিনিসটা একটু ভালো করে পড়লে তাহলে হচ্ছে ওইটা নিয়ে ঝামেলা কম লাগবে আর কি আপনাদের কাছে। আর পাকিস্তান যে গণপরিষদ, প্রথম যে গণপরিষদ 1947 সালে, তারপরে এখানে কতজন পাশ করে, তারপরে প্রথম বৈঠক কোথায় হয়, কার্যকাল কতদিন ছিল, পাকিস্তান দ্বিতীয় গণপরিষদ, এই জিনিসগুলো হচ্ছে সাফি ভাই শুরু করবে বা সাফি ভাই বলবে। আর এখান থেকে আরেকটা জিনিস আপনারা দেখতে পারেন, এখানে হচ্ছে যে যেহেতু এটা ভাষা আন্দোলন ছিল, ভাষা আন্দোলনকে কর্তৃক এখানে অনেকগুলো টপিক নাই, এটা আমি একটু মুখে বলতেছি আপনাদেরকে। ভাষা আন্দোলন কর্তৃক যে 2008 সালে হচ্ছে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা শুরু করে 2008 সালে। কিন্তু 2000 সালে হচ্ছে আন্তর্জাতিক দিবস সম্পর্কিত 188 দেশ একসাথে পালন করে হচ্ছে 21শে ফেব্রুয়ারি 2000 সালে। আর 17 নভেম্বর 1999 সালে হচ্ছে ইউনেস্কোর 30তম সাধারণ অধিবেশনে, 30তম সাধারণ অধিবেশনে হচ্ছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের জন্য স্বীকৃতি দেওয়া হয়। আর 1987 সালে এসে সর্বপ্রথম হচ্ছে বাংলা ভাষায় আইন পাশ করা হয়, তার আগে ইংরেজি ভাষায় আইন পাশ করা হতো। আর ভাষা আন্দোলন যেটা বললাম মুখ্যপত্র কারা ছিল, আর এই জিনিসগুলো হচ্ছে একটু ডিটেলস দেখবেন আর কি।
সাফি ভাই, আপনি শুরু করলে শুরু করতে পারেন, বা যদি কিছু থাকে এটা আপনি বলেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। এর পরের অংশ আর বাকি যেগুলো আছে আমি বলে বলতেছি। আচ্ছা, আমি আপনার স্ক্রিন শেয়ার অফ করে দেন, রেকর্ডিং যাতে চালু চালু থাকে। আর এই ক্লাস আর কতক্ষণ আছে? এই ক্লাস আমি দেখতেছি, এক মিনিট অফ করে দিই তারপরে বলতেছি। আচ্ছা, অনেকক্ষণ আছে, আপনি শুরু করেন, সমস্যা নেই। আপনি এটা 30 পর্যন্ত, 35 পর্যন্ত বলতে পারবেন। 35? আচ্ছা। আচ্ছা, তাহলে হলো স্ক্রিন শেয়ার দেখা যায়? হ্যাঁ, যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, দেখা যাচ্ছে, আপনি আজকে বলেন। আমার ল্যাপটপে একটু সমস্যা হয়েছে, এই জন্য আজকে একটু ফোন দিয়ে নিতে হচ্ছে। ল্যাপটপে নষ্ট হয়ে গেছে, তো ওটা ঠিক করতে হবে। তো এই জন্য দুঃখিত আসলে আন্তরিকভাবে। তো ভাই অনেক কিছু বলছে, এই অনেক দিন মিসও মিসও করছে, সেগুলো আমি বলে দিব, সমস্যা নাই। আমাদের আরেকটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে আমরা বলে দিব ভালো করে কি কি জিনিস এই টপিক গুলো থেকে আসতে পারে, কি কি জিনিস আসবে, ওগুলো আমরা বলবো। এখানে যুক্ত ফন্ডের কিছু জিনিস যুক্ত ফন্ড কেন গঠন করা হয়েছিল, কে বলতে পারবেন? কি বলেন তো দেখি, যুক্ত ফন্ড গঠনের উদ্দেশ্য কি? আমাদের পড়ার স্টাইল হবে এরকম যে আমরা পড়বো পিলি, কিন্তু এক্স্যাক্টলি আমরা পড়বো লিখিতের মতো করে। পরীক্ষায় যদি আসে এরকম যে যুক্ত ফ্রন্ট গঠনের উদ্দেশ্য লিখুন, যুক্ত ফ্রন্ট কেন যুক্ত ফ্রন্ট জেতার কারণ কি, জয়ের কারণ লিখুন এবং ফলাফল বর্ণনা করুন, তখন তো আপনাকে লিখতে হবে। তো এই জন্য এই বিষয়গুলো পিলির সাথে রিলেটেড, এই বিষয়গুলো ভাবে যদি পড়া হয় তাহলে পিলি এবং লিখি দুটি একসাথে পড়া হয়ে যায়। যুক্ত ফ্রন্ট আসলে গঠন করা হয়েছিল কেন, কি বলেন তো দেখি? মুসলিম লীগের বিপরীতে একটা শক্ত দল গঠনের দরকার ছিল, এ কারণে। একটা শক্ত দল গঠনের দরকার ছিল, এই জন্য কয়টা দল মিলে গঠন করা হয়েছে? চারটি, চারটি বা পাঁচটি। আচ্ছা, 5টি এখন ভ্যালিড না, 4টাই লাগাবেন। এটা এখন আওয়ামী লীগের সময় এটা 5টি বলা হয়েছিল, কিন্তু আসলে ওটা রেফারেন্স কোথাও আমি দেখিনি খুঁজে। আচ্ছা, যুক্ত ফ্রন্ট আসলে কয়টা আসন লাভ করছে? পরীক্ষায় দিলে কিন্তু এগুলো আপনি ভুল করবেন, পরে বলবেন যে ভাই এগুলো তো এখানে এটা পড়ছি এটা পড়ছি। এগুলো ক্লাসে আমি কিন্তু বলি অনেক জিনিস, সেগুলো আপনারা হয়তো ভালো করে শোনেন না, অনেকেই ক্লাস করে না। যুক্ত ফ্রন্ট মোট কয়টি আসন লাভ করছে? 223 আসন। দেখছেন? দেখছেন, এই বছর তেইশ। এই পরীক্ষায় দিই তাহলে কিন্তু সবাই 223-তে ভুল করে আসবেন। তো না, যুক্ত দুইশো ফ্রন্ট তেইশ মোট, যোগ 15, না সংরক্ষিত 15 না, 15 আসন ছিল। যুক্ত ফ্রন্ট মোট লাভ করছে 236টা আসন। তার মধ্যে মুসলিমের আসন হলো 223টা, অমুসলিম হলো 13টা। আমাদের বইগুলোতে ভুল আছে, বলা আছে 223টা। এক্স্যাক্টলি যুক্ত ফ্রন্টের মোট আসন লাভ হলো 236টা আসন, যার মধ্যে মুসলিমরা পাইছিল 223টা, আর হলো অমুসলিমরা পাইছিল হলো 13টা। এই মিলে 236টা আসন। তো যুক্ত ফ্রন্ট যদি প্রশ্ন এভাবে হয় যে যুক্ত ফ্রন্ট মোট কতটি আসন লাভ করছে, অপশনে যদি 236টা থাকে, চোখ বন্ধ করে 236টা উত্তর হবে। যদি 236 উত্তরের অপশন না থাকে তাহলে 223টা উত্তর হবে। ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এখানে এখানে যুক্তফ্রন্ট অনেক কিছু, মুসলিম আসন এখানে 237টা দিছে। দুইশো আমি এখানে সাঁইত্রিশ অনেক জিনিস ইনফরমেশন এলোমেলো করা আছে, আমি আমার আমার নোট থেকে আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, দেখেন, দেখা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ, দেখেন, দেখা যাচ্ছে। যুক্তফ্রন্ট গঠনের প্রেক্ষাপট হলো পূর্ব পাকিস্তানের মুসলিম লীগকে নির্বাচনে চরম শিক্ষা দেওয়ার জন্য 4টি বিরোধী দল মিলে একটা জোট হয়ে যুক্তফ্রন্ট গঠন করছিল। এটা হলো যুক্তফ্রন্ট গঠনের প্রেক্ষাপট। এটা লক্ষ্য কি ছিল? প্রাদেশিক স্বায়ত্তশাসন। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে যুক্তফ্রন্টের লক্ষ্য কি ছিল বা মূল তন্ত্র কি ছিল। উত্তর কিন্তু প্রাদেশিক স্বায়ত্তশাসন। গঠনের উদ্যোক্তা ছিল হলো মৌলানা হামিদ খান মাসানি। ঠিক আছে? যে 1949 সালের 23শে জুন হলো আওয়ামী মুসলিম লীগ গঠন করছে। সিদ্ধান্ত হয় কবে? সিদ্ধান্ত হয়েছে হলো 1953 সালের 14ই নভেম্বর। ঠিক আছে? এই সিদ্ধান্তটা হয়েছে কোথায়? এই সিদ্ধান্ত হয়েছে হলো ময়মনসিংহে আওয়ামী মুসলিম লীগের একটা সম্মেলন হয়েছিল 1953 সালের 14ই নভেম্বর। সেই সম্মেলনে সিদ্ধান্ত হয় যে আমরা হলো মুসলিম লীগকে হারাতে চাই। তো আমরা 4টে দল মিলে এখন একত্র হই। ঠিক আছে? একত্র হয়ে আমরা তাহলে যদি একসাথে আমরা আসি, তাহলে আমরা অনেক বেশি ভোট পাবো। ভোট পেলে তখন আমরা মুসলিম লীগকে হারাতে পারবো। ঠিক আছে? তো তারপরে গঠিত হয়েছিল 1953 সালে 4ই ডিসেম্বর। তো দল ছিল বেসিক্যালি 4টা, কিন্তু ওই সময় আওয়ামী লীগ একটা ইয়ে দিছিল, প্রজ্ঞাপনে দেখাইছিল 5টা দল। ঠিক আছে? 4টে দল ছিল। সদর দপ্তর হলো সদরঘাটে 56 সিমসন রোড। এই প্রশ্ন আমি আপনাদের গ্রুপে ধরছিলাম সন্ধ্যার সময়। প্রতীক হলো নৌকা। যুক্ত ফ্রন্টের দফা হলো 21টা। ঠিক আছে? মোট 21 দফা। 21 দফার মধ্যে যে দফাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হলো প্রথম দফা, 15 নম্বর দফা, 16 নম্বর দফা, 17, 18 এবং 19। ঠিক আছে? এই দফাগুলো আমি কিন্তু বলে দিলাম, 1, 15, 16, 17, 18, 19। এগুলো ইয়েতে মার্ক করে নিন যখন পড়বেন।
ঠিক আছে, ক্লাসটা আবার একটু রিভিউ করে দেখেন যে আমি কোন কোন দফাগুলো বলছি। দফার লেখক ছিল হলো মনসুর আহমেদ, ঠিক আছে। এই দফা প্রথম প্রকাশ পাইছে হলো 5 ডিসেম্বর 1953 সালে, ঠিক আছে। যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছে কবে? নির্বাচন হয়েছে হলো 8 থেকে 12 মার্চ 1954 সালে। ঠিক আছে, ঠিক আছে। যদি প্রশ্ন হয় এরকম যে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার প্রথম নির্বাচনের নাম কি, তাহলে কিন্তু উত্তর হবে যুক্তফ্রন্টের নির্বাচন, ঠিক আছে। যুক্তফ্রন্টের মোট আসন লাভ দেখেন, ভালো করে শোনেন। যুক্তফ্রন্টের মোট আসন লাভ হলো 236টা। তার মধ্যে মুসলিম আসন পাইছিল 223টা, অমুসলিম 13টা, ঠিক আছে। মোট আসন ছিল 309টা। তার মধ্যে হলো মুসলমানদের ছিল 237টা। এই 237টার মধ্যে মুসলমানরা পাইছিল 223টা, মানে আওয়ামী লীগ পাইছিল, মুসলমানরা ভোট দিছিল ওদেরকে। আর অমুসলিমদের থেকে 72টা আসনের মধ্যে 13টা আসন পাইছিল হলো আওয়ামী মুসলিম লীগ, ঠিক আছে। মানে যুক্তফ্রন্ট পাইছিল আর কি। তাহলে 223 আর 13, টোটাল হলো কত? 236টা। তাহলে যুক্ত ফ্রন্টের মোট আসন লাভ হলো 236টা, ঠিক আছে। এর মধ্যে আওয়ামী মুসলিম লীগ পাইছে হলো 143টা, কৃষক প্রজা পার্টি পাইছে হলো 48টা, নিজামী ইসলাম পাইছে হলো 19টা, বামপন্থী গণতান্ত্রিক দল পাইছে হলো 13টা, ঠিক আছে। আর মুসলিম লীগ পাইছে মাত্র 9টা আসন। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়েছে কবে? 3 এপ্রিল 1954 সালে, 4 সদস্য বিশিষ্ট। প্রথমে কিন্তু 4 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠিত হয় 3 এপ্রিল 1954 সালে। পরবর্তীতে 15ই মে 1954 সালে 14 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করা হয়েছিল এ কে ফজলুল হকের নেতৃত্বে, ঠিক আছে। এ কে ফজলুল হক হলো যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী, সভাপতি হলো সোহরাওয়ার্দী। বঙ্গবন্ধু এখন ইম্পর্টেন্ট না, ছোট বাদ, বঙ্গবন্ধু নিয়ে কোনো কিছু এখন পড়া যাবে না, ওটা আসবে না। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে গেছে হলো 30 মে 1954 সালে। গভর্নর জেনারেল মোহাম্মদ গোলাম এই মন্ত্রিসভা ভেঙে দিয়ে পাকিস্তানে কেন্দ্রের শাসন জারি করছিলেন তিনি, ঠিক আছে। যুক্তফ্রন্টের মন্ত্রিসভা স্থায়িত্ব হলো 56 দিন। এখানে আরো কিছু প্রশ্ন প্রশ্ন যদি গুরুত্বপূর্ণ করতে পারেন সেগুলো, আবুল মনসুর আহমেদের পদ হলো জনস্বাস্থ্য ছিল তিনি। আবু হোসেন সরকারের ছিল হলো অর্থ মন্ত্রণালয়। সৈয়দ আজিজুল হক ছিল হলো শিক্ষা। কফিল আহমেদ ছিল বিচার ও আইন, ঠিক আছে। এই প্রশ্নটা আগে অনেক গুরুত্বপূর্ণ ছিল, এখন ইম্পর্টেন্ট না। আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ হয়ে যায় কত সালে? 1955 সালে। এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী দাবি তুলছিলেন, কিন্তু এই প্রশ্ন এখন আর আসবে না। এই প্রশ্ন আওয়ামী লীগের সময় অনেক অনেক ইম্পর্টেন্ট ছিল, অনেকবার আসছে এই প্রশ্ন, ঠিক আছে। এখন আমি দেখাই আপনাদের হলো ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন হলো তমদ্দিন মজলিস নিয়ে কিছু প্রশ্ন আছে ভাই, যেগুলি ইয়ে করে গেছে, ঠিক আছে। সেটা হলো তমদ্দিন মজলিস প্রতিষ্ঠা হয়েছে এক্স্যাক্টলি কবে? ভাই ভাই ওটা একটু মানে মিস ইনফরমেশন, একটু মানে সিলভার টাং হয়ে গেছে। এটা হলো তমদ্দিন মজলিস প্রতিষ্ঠা হয়েছে কবে। এটা যদি অপশনে আপনাদের 1 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর দুইটাই থাকে, উত্তর হবে হলো 2 সেপ্টেম্বর। স্বাধীনতা যুদ্ধের দলিল পত্রে সরাসরি বলা আছে যে তমদ্দিন মজলিস 2 সেপ্টেম্বর গঠিত হয়েছে 1947 সালে, ঠিক আছে। যদি 2 সেপ্টেম্বর অপশনে না থাকে, সেক্ষেত্রে আপনারা 1 সেপ্টেম্বর উত্তর করতে পারবেন। বুঝা গেছে? তমদ্দিন মজলিস কি ধরনের প্রতিষ্ঠান? সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এটা কিন্তু আসতে পারে। আরেকটা আছে হলো পুস্তক। পুস্তকটা এক্স্যাক্টলি কবে প্রকাশিত হয়েছিল? পুস্তকটা প্রকাশিত হয়েছিল হলো 16 সেপ্টেম্বর 1947। স্বাধীনতা যুদ্ধের দলিল পত্রে সরাসরি বলা আছে 16 সেপ্টেম্বর 1947 সালে এই পুস্তকটা প্রকাশিত হয়েছিল। পুস্তকের নাম হলো পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, ঠিক আছে। যদি অপশনে 16 সেপ্টেম্বর না থাকে, তাহলে 15 সেপ্টেম্বর উত্তর উত্তর হবে। যদি যদি দুইটাই থাকে তাহলে 16 সেপ্টেম্বর সঠিক উত্তর। বুঝা গেছে? পুস্তক রচনা করছিল হলো 3 জন, আবুল কাশেম, মনসুর এবং মোতাহার হোসেন। এর মধ্যে হলো তমদ্দুন মজলিসের উদ্যোক্তা হলো আবুল কাশেম, যে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক। এটা 44তম বিশেষ আসছিল এই প্রশ্নটা। এই পত্রিকা হলো সৈনিক পত্রিকা, সম্পাদক ছিল শাহেদ। এই পত্রিকার প্রকাশকাল হলো 14 নভেম্বর 1948। বাংলা তারিখটাও গুরুত্বপূর্ণ, 28 কার্তিক 1355 আসতে পারে বলতে, ঠিক আছে। এখন ভাষা আন্দোলনের বিরোধিতা করে কোন পত্রিকা? আমরা কিন্তু পরীক্ষায় এই ধরনের প্রশ্ন দিতে পারি যেগুলো সাধারণত একটু আনকমন টাইপের। ভাষা আন্দোলনের বিরোধিতা করতে হলো মর্নিং নিউজ। এই পত্রিকাটা ভাষা আন্দোলনের সরাসরি বিরোধিতা করছে যখন ভাষা আন্দোলন হয়েছে, ঠিক আছে। এখন ভাষা আন্দোলনের সময় কে কোন দায়িত্বে ছিল, এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভাই এই জিনিসটা আহ, বলে নাই, আমি আপনাদের বলে দিচ্ছি। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন। পাকিস্তানের গভর্নর জেনারেল ছিল মালিক গোলাম মোহাম্মদ। পূর্ব পাকিস্তানের বা বাংলার প্রাদেশিক গভর্নর ছিল ফিরোজ খান নুন। পূর্ব পাকিস্তানের বা বাংলার মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন, ঠিক আছে। এটা কিন্তু ভাষা আন্দোলনের সময় কে প্রধানমন্ত্রী ছিল, কে গভর্নর জেনারেল ছিল, কে পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল, কে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিল, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, ঠিক আছে। এগুলো পড়বেন। এগুলোর সাথে হলো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আমি একটু দেখাই।
বিভিন্ন ধরনের সংগ্রাম পরিষদ আছে। সংগ্রাম পরিষদ এখানে অনেকগুলো সংগ্রাম পরিষদ আছে। বিভিন্ন সময়ে এসে বিভিন্ন সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে। প্রথম গঠিত হয়েছে কোনটা? প্রথম গঠিত হয়েছে হলো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এগুলো একটু সিরিয়ালি মনে রাখার চেষ্টা করেন, কারণ পরীক্ষার হলে অনেক সময় একটা উঠাই দিলে উল্টোপাল্টা লাগে, তখন যে অ্যাকচুয়ালি তার আহ্বায়ক কে ছিল, কত সালে হয়েছে, এগুলো একটু কনফিউজ লাগে। ঠিক আছে, প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তার নাম হলো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রথম। গঠন করা হয়েছে হলো 1 অক্টোবর 1947। আহ্বায়ক ছিল হলো নুরুল হক ভূঁইয়া। ঠিক আছে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়, অথবা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ঠিক আছে, এটার কিন্তু আরেকটা নাম আছে, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয় অথবা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এটা গঠন করা হয়েছে হলো কামরুল উদ্দিন আহমেদের সভাপতিত্বে। উনি সভাপতি করছে। গঠনের সময় হলো 2রা মার্চ 1948। ঠিক আছে। আহ্বায়ক ছিলেন কে? আহ্বায়ক ছিলেন হলো শামসুল আলম। তারপরে ঢাবি রাষ্ট্রীয় সংগ্রাম পরিষদ, এটা গঠন করা হয়েছে হলো 11ই মার্চ 1950। আহ্বায়ক ছিল হলো আব্দুল মতিন। ঠিক আছে। এবং তারপরে যে প্রশ্ন যেটা, সেটা হলো সর্বদলীয় রাষ্ট্রপতি সংগ্রাম কমিটি। আমরা কিন্তু একটু আগে দেখে আসলাম সর্বদলীয় রাষ্ট্র সংগ্রাম পরিষদ, এটা কিন্তু 1948 সালে। আর সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি যখন শেষ কমিটি বলা থাকবে, তখন সে 1952 সালের 26শে মার্চ গঠিত হয়েছে। এই প্রশ্নটা 45তম বিসিএস আসছিল। এই প্রশ্নটা প্রথমে আসছিল হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, অনেক আগে আসছিল। এই প্রশ্নটা আবার 45তম বিসিএস আবার তুলে দিছিল। ঠিক আছে। সর্বদলীয় রাষ্ট্রীয় সংগ্রাম কমিটি কবে? 1952 সালের 26শে মার্চ। সর্বদলীয় কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ, যদি কেন্দ্রীয় উল্লেখ করা থাকে, তাহলে সেটা হলো 31শে জানুয়ারি 1952 সালে গঠন করা হয়েছে। গঠন করা হয়েছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাল লাইব্রেরি হলে। ঠিক আছে। আর নেতৃত্ব দান করছে হলো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আহ্বায়ক ছিলেন হলো কাজী গোলাম মাহবুব। সদস্য ছিল কতজন? 40 জন। তারপরে এগুলো আমাদের সিলেবাস আজকে নাই, 6 দফা পর্যন্ত আছে, so আমরা এগুলো এখন আর বলবো না। ঠিক আছে। যেদিন থাকবে সেদিন আপনাদেরকে বলে দেবো। তো এই জিনিসগুলো ভাই যেগুলো স্কিপ করে গেছিল আমি সেগুলো বলে দিলাম। তো এখন আমরা পিডিএফটাতে আসি। এখনো সময় আছে? কয় মিনিট আছে আর ইয়ে ভাই, টিটু ভাই কত মিনিট আছে? নাহলে নতুন লিঙ্কে শুরু করি। আচ্ছা, তাহলে আমি শুরু করে দিলাম। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন একটু বলি, সেটা হলো আপনারা একটু বলেন যে একুশের প্রথম গল্পের নাম কি, ভাষা আন্দোলনের প্রথম গল্পের নাম কি? হ্যালো, শোনা যায় না? শোনা যাচ্ছে? জি জি ভাইয়া। ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রশ্নটা ছিল একুশের প্রথম গল্পের নাম কি, ভাষা আন্দোলনের প্রথম গল্পের নাম কি? এই দুইটার মধ্যে পার্থক্য আছে কিন্তু, কনফিউজ হওয়া যাবে না। একুশের প্রথম গল্প হচ্ছে মৌন নয়, আর প্রথম আর ভাষা আন্দোলনের প্রথম গল্পের নাম মৌন ময়দান। কে রচনা করছে? শাহেদ আলী। ভাষা আন্দোলনের প্রথম গল্প আর একুশের প্রথম গল্প দুটো তো একই জিনিস, তাহলে পার্থক্য কেন হলো? মানে আলাদা কেন বলতেছি আমরা? ভাষা আন্দোলন একুশে আর একুশের গল্প, ভাষা আন্দোলন আর একুশে, এটা কি কোনো আলাদা জিনিস আছে, পার্থক্য আছে কিছু? আমরা দুটাকে আলাদা কেন বলতেছি তাহলে? যে একুশের প্রথম গল্পের নাম কি, ভাষা আন্দোলনের প্রথম গল্পের নাম কি, ভাষা আন্দোলন বলতেছি তো কেন? 1948 থেকে শুরু হয়েছে, আর একুশের মানে উনিশশো ভাষা বাহান্ন সালের আন্দোলন, 21শে ফেব্রুয়ারি। ভাষা আন্দোলন কবে থেকে শুরু হয়েছে? 1947। 47, হ্যাঁ। আর একুশে কত? এটা তো 1952 থেকে 21শে ফেব্রুয়ারি প্রথম পালন হ্যাঁ, করা হয়। এক্স্যাক্টলি ভাষা আন্দোলন যখন শুরু হয় 1947 সালে, তো শাহেদ আলী ভাষা আন্দোলন যখন শুরু হয়েছিল, তখন সেই ভাষা আন্দোলনকে স্মৃতি বিজড়িত করে উনি একটা হলো গল্প রচনা করছিল, যার নাম হলো মৌন ময়দান, যেটাকে আমরা বলতেছি ভাষা আন্দোলনের প্রথম গল্প। কিন্তু ভাষা আন্দোলন তো অনেক অনেক দিন লেন্দি ছিল, 5-6 বছরের একটা ঘটনা, যার মধ্যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি, যাকে আমরা যেটা শহীদ দিবস বলি আমরা, 21শে ফেব্রুয়ারির দিনকে, তো ওই দিনকে কেন্দ্র করে, যেদিন শহীদ হয়েছিল ওই দিনকে কেন্দ্র করে, ওই একুশকে কেন্দ্র করে শওকত ওসমান অন্যায় গল্প রচনা করেন, যেটাকে আমরা বলি হলো একুশের প্রথম গল্প। ঠিক আছে।
এ হলো এখানে পার্থক্য। আচ্ছা, পাকিস্তানের প্রথম গণপরিষদ গঠন করা হয়েছে হলো 1947 সালে। সদস্য ছিল 59 জন। এগুলো ওই রকম গুরুত্বপূর্ণ না, পরবর্তী জন বৃদ্ধি করা হয়, এগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। এগুলো কার্যকাল ছিল হলো 1954 সাল পর্যন্ত। ঠিক আছে। এবং এই গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত কত তারিখে পাকিস্তান রাষ্ট্রভাষা উর্দু নয় বাংলা হবে উনি দাবি করছিলেন? তারিখটা বলেন তো দেখি। 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি। আচ্ছা, ওটা কিন্তু পাকিস্তানের প্রথম গণপরিষদ ছিল, ঠিক আছে, সেই গণপরিষদে। আচ্ছা, দ্বিতীয় গণপরিষদ কবে হয়েছে? 1955 সালের 28শে মে হয়েছে। সদস্য এতজন, সাফল্য হলো এর সাফল্যটা কি? 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়েছে। পরীক্ষা কিন্তু অনেক সময় আসে যে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়েছে কত সালে? 56 সালের। মেয়াদ কতদিন ছিল পাকিস্তানের প্রথম সংবিধানের মেয়াদ? কত প্রেশার দিছো কেন? এত কত প্রেশার দিয়ে বছর তো ছিল কাজ মেয়াদ? হবে না। পানি খাইতে হবে, লাফাইতে হবে। পানি খাওয়া, লাফানো। আপুর মনে হয় করা আছে, মাইক্রোফোন অন করা আছে, একটু মিউট করলে ভালো হয়। পাকিস্তান 1958। 2 বছর। তাহলে আপনি একটু আনমিউট করেন, আপনাকে আমি মিউট করে দিচ্ছি, সবাইকে মিউট করছি। আমাকে মিউট করে দিয়েছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, মিউট করে দিচ্ছিলাম, সবাই অল দিয়ে। আচ্ছা, তাহলে এই যে দ্বিতীয় গণপরিষদের যে বৈঠকটা ছিল, সেটা হলো কোথায়? মারিতে হয়েছে। এটা কিন্তু লিখিত পরীক্ষায় আসে। মারি চুক্তি সম্পর্কে লিখুন। ঠিক আছে। মারি চুক্তি হয়েছে কোথায়? এটা প্যারিটি ফর্মুলা, 1955 সাল। দ্বিতীয় গণপরিষদ 1955 সালে 7ই জুলাই মারিতে প্রথম অধিবেশনে মিলিত হয়। এই অধিবেশনে পাকিস্তানের সকল প্রদেশের নেতাগণ সংবিধান সম্পর্কে একটা আপোষ চুক্তি সম্পাদন করেন, যার নাম হলো মারি চুক্তি। দফা কি কি ছিল? পূর্ব পাকিস্তান নামে আলাদা 2টি প্রদেশ হইতে হবে এবং পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করতে হবে। পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা ও উর্দু। ঠিক আছে। তো এখানে কিছু প্রশ্ন আছে, সেগুলো এখানে তো দেখতেছি না ওটা ওগুলা। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা বা উর্দুর সাথে যে বাংলাকে গ্রহণ করা হয়েছিল ওই তারিখগুলো এখানে আছে। 54 সালের হলো 9ই মে, আর 1956 সালের হলো, নাকি ভুল বললাম? ওই তারিখগুলো এখানে আছে? তারিখগুলো তো নাই। 16ই ফেব্রুয়ারি মানে প্রথমটা হলো 54 সালের 9ই মে, যেখানে আছে। পাকিস্তান গণপরিষদে বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে কবে? 1954 সালের 9ই মে। আর 1956 সালে 16ই ফেব্রুয়ারি হলো জাতীয় পরিষদ। ঠিক আছে। এটা কিন্তু খেয়াল করতে হবে, প্রথমটা ছিল গণপরিষদ 1954 সালে, আর দ্বিতীয়বার যখন 56 সালে করছিলেন জাতীয় পরিষদ। জাতীয় পরিষদে 16ই ফেব্রুয়ারি উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, এবং এই প্রস্তাব করছিলেন হলো কে? আদিল উদ্দিন আহমেদ। ঠিক আছে। যদি প্রশ্ন এরকম হয় যে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর পাশাপাশি বাংলাকে জাতীয় পরিষদে আহ, মানে বাংলাকে স্বীকৃতি দেওয়ার জন্য কে দাবি উত্থাপন করেন, যদি এরকম প্রশ্ন হয় যে পাকিস্তানের জাতীয় পরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়ার জন্য দাবি কে উত্থাপন করেন, উত্তর কিন্তু আদিল উদ্দিন আহমেদ, ধীরেন্দ্রনাথ দত্ত কিন্তু না। কারণ জাতীয় পরিষদে আদিল উদ্দিন আহমেদ, গণপরিষদে হলো ধীরেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে। এটা কিন্তু করা যাবে না, ভুল করা যাবে না। আচ্ছা, তারপর পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র 56 সাল। 56 সালের 9ই জানুয়ারি পাকিস্তানের প্রথম হলো গণপরিষদে পাকিস্তান শাসনতন্ত্র বিল উত্থাপন করা হয় 9 জুন 56 সালে। উত্থাপন করছিলেন কে? চন্দ্রীগড়। এগুলো ইম্পর্টেন্ট না। ইসলামী প্রজাতন্ত্র সংবিধান, হ্যাঁ, পাকিস্তানের প্রথম সংবিধানের নাম কি ছিল? ইসলামী প্রজাতন্ত্র সংবিধান। এই সংবিধান কার্যকর করা হয় 23শে মার্চে। এটা কিন্তু ইম্পর্টেন্ট তারিখটা, 23শে মার্চ 1956 সালে। বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে হলো, এখানে আরেকটা জিনিস মিসিং আছে, সেটা হলো কত নাম্বার অনুচ্ছেদে? 214 নম্বর অনুচ্ছেদ। ঠিক আছে। পাকিস্তানের সংবিধানের 214 নম্বর অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষায় মর্যাদা দেওয়া হয়েছিল। ঠিক আছে। ওটা আপনারা পড়ে নিন, ডাইজেস্ট বা অন্যান্য বইতে হয়তো আছে, এখানে নাই। পাকিস্তানের সংবিধান বাতিল করা হয়েছে হলো 7ই অক্টোবর 1958 সালে। 2 বছর ছিল। ঠিক আছে। পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট কে? ইস্কেন্দার মির্জা। কে ফজলুল হক পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত হয়েছে 56 সালে। ওই শাহেদ আলম পাকিস্তানের শাসনের সংবিধানে সময়, কয়টা অনুচ্ছেদ ছিল? এটা আমি সঠিক বলতে পারবো না, তবে 214 নম্বর অনুচ্ছেদে হলো
বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ইনক্লুড করা হয়েছিল। অনুচ্ছেদ টোটাল কত ছিল? 300 সামথিং ছিল মনে হয়। এক্স্যাক্টলি ওই ইনফরমেশন আমি বলতে পারতেছি না এখন, তবে আপনাদেরকে পরে জানাই দিব ওটা, যে টোটাল কতটা অনুচ্ছেদ ছিল, যেহেতু প্রশ্ন করছেন। ঠিক আছে ভাই। আচ্ছা, কাকমাই। তারপরে তারপরে হলো কাকমাই। এখানে হলো পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে, এটা ইম্পর্টেন্ট। ইসলামী প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট কি? ইস্কান্দার মির্জা, যে হলো প্রথম সামরিক শাসন জারি করছে। পরীক্ষা কিন্তু অনেক সময় আসে যে প্রথম এই নিচের দিকে আমি আর পড়বো না। কাকমারি সম্মেলন হয়েছে কোথায়? এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আসছে। টাঙ্গাইলের সন্তোষে, ঠিক আছে। 1957 সালের 6 থেকে 10 ফেব্রুয়ারি টাঙ্গাইলের সন্তোষে হলো মৌলানা আব্দুল হামিদ খান মাসিনী সভাপতিত্বে, এবং সোহরাওয়ার্দী ছিলেন এখানে প্রধান অতিথি। তার সেখানে হলো কাকমারি সম্মেলন হয়েছে, ঠিক আছে। এই সম্মেলন কবে হয়েছে? 7 ফেব্রুয়ারি 1957 সালে। এই সম্মেলনের এজেন্ডা কি ছিল? এজেন্ডা ছিল হলো পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ও স্বাধীন পররাষ্ট্রনীতি, ঠিক আছে। এবং এখানে পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলছিলেন মৌলানা আব্দুল হামিদ খান মাসিনী। এই জন্য অনেক অনেক ট্রলের শিকার হয়েছিল, এটা কেন বলছে। এখানে হামিদ খান মাসিনী নিয়ে কিছু বলা আছে, সেটা হলো জন্ম, অন্য নাম লাল মৌলানা। এখন এখন কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, যেহেতু বঙ্গবন্ধু এখন গুরুত্বপূর্ণ না, সুতরাং হামিদ খান ভাসানী কিন্তু এখন গুরুত্বপূর্ণ। তো আপনারা কিন্তু ওর জীবনীগুলো একটু পড়ে নিন, যে ওর দল কি ছিল। ওই কিন্তু যুক্তফ্রন্ট থেকে বের হয়ে এসে ন্যাপ গঠন করছিল 57 সালে। ন্যাপ মানে হলো ন্যাশনাল আওয়ামী পার্টি, ঠিক আছে। মুসলিম লীগ থেকে সে বেড়ে আসছিল। অথচ কিন্তু আওয়ামী মুসলিম লীগের কিন্তু সেই ছিল উদ্যোক্তা। 1949 সালের 23শে জুন কিন্তু তারই ইয়েতে প্রতিষ্ঠা করা হয়েছিল। অথচ সেই বেড়ে আসছে এক সময়। তারপরে সামরিক শাসন হলো 1958 সাল। পাকিস্তানের প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা প্রথম সামরিক শাসন জারি করছে কবে? 7 অক্টোবর 1958 সালে। ইস্কান্দার মির্জা প্রথম সামরিক কর্মকর্তা হিসেবে নিয়োগ করেন আইয়ুব খানকে, এবং এটাই ছিল সবচেয়ে বড় ভুল। আইয়ুব খানকে নিয়োগ দেওয়া ছিল সবচেয়ে বড় ভুল। অনেক চালাক ছিল আইয়ুব খান, ঠিক আছে, যার জন্য সেটাকে ক্ষমতাচ্যুত করছে। এতই তার বুদ্ধি ছিল। এবং সে ক্ষমতাচ্যুত করে, ক্ষমতা দখল করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করছে কবে? 27 অক্টোবর 1958 সালে, ঠিক আছে। এবং আইয়ুব খান একটা রাজনৈতিক প্রক্রিয়া চালু করছে, তার নাম হলো মৌলিক গণতন্ত্র, ঠিক আছে। একটা মৌলিক গণতন্ত্র নামে সে একটা সিস্টেম চালু করছিল, যেটা করছে হলো 1949 সালে মৌলিক গণতন্ত্র চালু করা হয়েছে। এবং সামরিক শাসন আইয়ুব খান প্রত্যাহার করছে কবে? 8ই জুন 1962 সালে। এই যে ক্ষমতা দখল করলো, দখল করে যে আবার সামরিক শাসন জারি করলো, এই যে সামরিক শাসন প্রত্যাহার করছে কবে? 8ই জুন 1962 সালে। আইয়ুব খানের যে মৌলিক গণতন্ত্র ছিল, এই গণতন্ত্র হলো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হইতো। ডেমোক্রেট ছিল কত? 40,000 করে, ঠিক আছে। পূর্ব পাকিস্তান 40, পশ্চিম পাকিস্তানে হলো 40,000, টোটাল ছিল হলো 80,000, ঠিক আছে। এখানে বিস্তারিত মনে হয় নাই। মৌলিক গণতন্ত্রের অধ্যাদেশ ছিল হলো ইসলামী স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। 4 স্তর বিশিষ্ট ছিল, ঠিক আছে। এই স্তর ছিল কয়টা? এটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসতে পারে। 4 স্তর বিশিষ্ট ছিল। একটা ছিল হলো ইউনিয়ন কাউন্সিল, থানা কাউন্সিল, জেলা, আর হলো বিভাগীয়, ঠিক আছে। ইউনিয়ন, থানা, জেলা এবং বিভাগীয়। এবং পরবর্তীতে এই সিস্টেম গুলো কিন্তু পরবর্তীতে হলো 1982 সালে কিন্তু আসছে। থানা, ইউনিয়ন যেগুলো পরবর্তীতে আমাদের দেশে আসছে, যে থানাকে ভেঙে হলো উপজেলা করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখান থেকে আইয়ুব খান পড়ে নিয়ে, আইয়ুব খানের সাধারণত আসে না। তারপর পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্র, ঠিক আছে, যেখানে হলো আইয়ুব খানের বিরুদ্ধে হলো শিক্ষা আন্দোলন গড়ে তোলা হয়েছিল। 1960 সালে 14 ফেব্রুয়ারি 80,000 মৌলিক গণতন্ত্রীদের আস্থাসূচক ভোটে আইয়ুব খান প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল। হয়ে 17 ফেব্রুয়ারি প্রাক্তন বিচারপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন নেতৃত্বে 19 সদস্য বিশিষ্ট সংবিধান কমিশন গঠন করে, ঠিক আছে। এবং এই সংবিধান কমিশনই পরবর্তীতে 1962 সালে একটা সংবিধান অনুমোদন করছে, ঠিক আছে। এবং এই 1961 সালের 6ই মে প্রেসিডেন্টের নিকট প্রদত্ত শাহাবুদ্দিন কমিশনের রিপোর্ট পর্যালোচনা করার পরে 1961 সালের 31 অক্টোবর খসড়া কমিটি গঠন করে। এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, এগুলো না বললেও চলবে। পাকিস্তানের দ্বিতীয় সংবিধান প্রণীত হয়েছে কবে? এটা ইম্পর্টেন্ট, 1962 সালে। 1962 সালে সংবিধানে পাকিস্তান রাষ্ট্রই ঘোষণা করা হয় একটি ইসলামী প্রজাতন্ত্র হিসেবে, ঠিক আছে। এবং 1962 সালে সংবিধান সংসদীয় গণতন্ত্রের পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কিন্তু প্রবর্তন করা হয়েছিল। এই 62 সালের সংবিধানে স্বাক্ষর করেননি বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের 13 সদস্য। এটা এখন গুরুত্বপূর্ণ না। পাকিস্তানের রাজধানী করাচি থেকে ইসলামাবাদ স্থানান্তর করা হয়েছে 62 সালেই, ঠিক আছে। এবার শরীফ শিক্ষা কমিশন, যেটা গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো দ্বিতীয় সংবিধান কবে প্রণীত হয়, আর হলো পাকিস্তান রাষ্ট্রকে কি নামে ঘোষণা করা হয়েছে। আর বাকিগুলো তেমন গুরুত্বপূর্ণ না। এবারে শরীফ শিক্ষা কমিশন গঠিত হয়েছে কবে? 30 ডিসেম্বর 1958 সালে আইয়ুব খান পাকিস্তান শিক্ষা কমিশন এস এ শরীফকে চেয়ারম্যান করে। এখানে বলা আছে হলো 10 সদস্য বিশিষ্ট, ঠিক আছে। কিন্তু যদি বলা হয় যে মোট সদস্য কতজন, তাহলে কিন্তু হবে 11 জন, চেয়ারম্যান সহ 11 জন, চেয়ারম্যান বাদ দিয়ে 10 জন, ঠিক আছে।
গঠন করেন, যেটা হলো শরীফ শিক্ষা কমিশন নামে পরিচিত। 1952 সালে এই শিক্ষা কমিশনকে রিপোর্ট প্রদান করা হয়েছিল। ঠিক আছে, সেই রিপোর্টের বিরুদ্ধেই 1962 সালের 17ই সেপ্টেম্বর ছাত্ররা আন্দোলন গড়ে তোলে। ঠিক আছে, এবং সেই আন্দোলনের প্রথম সূত্রপাত হয়েছিল হলো ঢাকা কলেজ থেকে। যদি পরীক্ষায় এরকম আসে যে 1962 সালে শিক্ষা আন্দোলনের সূত্রপাত হয় কোথায়, তাহলে উত্তর হবে ঢাকা কলেজ। ঢাকা কলেজের ছাত্ররাই প্রথম এর আন্দোলন শুরু করে। ঠিক আছে, এর দফা ছিল সম্ভবত 22টার মতো দফা ছিল সম্ভবত, এখানে দফাগুলো নাই। স্বৈরাচার আইয়ুব খানের বিরুদ্ধে প্রথম গণ অভ্যুত্থান, এটাই পরীক্ষায় অনেক সময় আসতে পারে যে স্বৈরাচার আইয়ুব খানের বিরুদ্ধে প্রথম গণ অভ্যুত্থান কবে হয়। 1962 সালে শিক্ষা আন্দোলন। ঠিক আছে, 1972 সালে শিক্ষা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি। আপনার কথা বোঝা যাচ্ছে না ভাই, আবার একটু বলেন, কথা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তারপরে হলো রিপোর্ট প্রদান করা হয়েছে কবে, 1962 সালে। এবং আন্দোলনের সূত্রপাত হয় কোথায়, ঢাকা কলেজ থেকে। সে আন্দোলনের সূত্রপাত শুরু হয়েছে কবে, 17ই সেপ্টেম্বর। আর তারপরে হলো প্রথম গণ অভ্যুত্থান কোনটা, 1962 সালে শিক্ষা আন্দোলন। এটুকু হলো ইম্পর্টেন্ট। দফা কয়টা, 22টা। কে 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 প্রথম নিহত হয়েছে এগুলা ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতি নির্বাচন 1965 সাল। মৌলিক গণতন্ত্রের ভিত্তিতে নির্বাচন করে আইয়ুব খান দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে হলো 2 জানুয়ারি 1965 সালে। কি চালাক দেখেন, মৌলিক গণতন্ত্র সিস্টেম চালু করছে, চালু করে ডেমোক্রেটরা ওকে হলো ভোট দিত পূর্ব আর পশ্চিম, এগুলো চালাকি করে করে এগুলো হলো প্রথমবার দ্বিতীয়বার করে সে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। এবং 1965 সালে রাষ্ট্রপতি নির্বাচনে গঠিত বিরোধী দলগুলোর সম্মিলিত জোটের নাম ছিল কি, কপ। এই কপ কিন্তু আবার কনফারেন্স অফ পার্টিস না, ওই কপ না, আন্তর্জাতিক যে সম্মেলনে সেই কপ নেই। এই কপ হলো কম্বাইন্ড অপোজিশন পার্টি। ঠিক আছে, যেটা হলো বিরোধী দলগুলোর সম্মিলিত জোটের নাম। এই কপ জোটের প্রার্থী ছিল হলো মোহাম্মদ আলী জিন্নাহর ছোট বোন ছিল ফাতিমা জিন্নাহ। ঠিক আছে, আইয়ুব খান প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে হলো মুসলিম লীগের প্রার্থী হিসেবে। এই যে ফাতেমা আলী জিন্নাহর সম্পর্কে বলা আছে, তো ইম্পর্টেন্ট না, আসে না। তাহলে গণপরিষদের প্রথম অধিবেশন, প্রথম প্রেসিডেন্ট এখানে ইম্পর্টেন্ট হলো, প্রথম প্রেসিডেন্ট হলো ইস্কান্দার মির্জা। গণপরিষদের প্রথম অধিবেশন হলো 23শে ফেব্রুয়ারি 1948। এই দিনে হলো ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করে। প্রথম শাসনতন্ত্র হলো 23শে মার্চ 1956। সংবিধানের নাম হলো ইসলাম। এর এই শখটা কিন্তু গুরুত্বপূর্ণ, শখটা দেখে নিন। এবং এই সময় হয়েছে কি, তাশকন্দ যুক্ত হয়েছিল। তাশকন্দ কোথায় আছে, তাশকন্দ হলো উজবেকিস্তানের রাজধানীর নাম কি, তাশকন্দ। 10ই জানুয়ারি 1966 সালে। ঠিক আছে, ভারতের পক্ষে স্বাক্ষর করছে কে, পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করছে কে, মধ্যস্থতাকারী করছে কে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফলাফল কি, 1965 সালে যে ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল সেই যুদ্ধ বিরতি চুক্তি এটা। ঠিক আছে, এখান থেকে কিছু ইনফরমেশন গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রথম পাক ভারত যুদ্ধ হয়েছে কবে, 1947 থেকে 1948 সালে, তারিখ সহ দেওয়া আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় যুদ্ধ হয়েছে কবে, 1965 সালের 6ই আগস্ট। এর কারণে হলো তাশকন্দ চুক্তি, তাশকন্দ চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। ঠিক আছে, তারপরে হলো তৃতীয় যুদ্ধ হয়েছে হলো 1971 সালের 3রা ডিসেম্বর। এই যে ভারতীয় এয়ারবেসে পাকিস্তান, হ্যাঁ ওই যে যখন বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধ হয় তখন হলো পাকিস্তানি হলো অপারেশন চেঙ্গিস খান। ঠিক আছে, অপারেশন চেঙ্গিস খান নামে একটা হামলা করছিল ইয়েতে, এয়ারফোর্সে হামলা করছিল, তার প্রেক্ষিতে হলো ভারত যুদ্ধ ঘোষণা করছিল। সেই যুদ্ধই হলো ভারত পাকিস্তান যুদ্ধের রূপ নেয়, সেটা হলো তৃতীয় যুদ্ধ। চতুর্থ যুদ্ধ হলো 1999 সালে, যেটাকে আমরা বলি হলো কার্গিল যুদ্ধ। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তা আপনারা এই জিনিসগুলো পড়ে নিন, এগুলো কিন্তু অনেক সময় আন্তর্জাতিকেও আসে, বাংলাদেশের মধ্যে আসতে পারে। তারপরে আসে হলো 6 দফা। 6 দফা নিয়ে এখন আমরা কিছু পড়বো না, কারণ 6 দফা এখন গুরুত্বপূর্ণ না, কারণ 6 দফা পুরোটাই হলো বঙ্গবন্ধু। 6 দফা বলতেই বঙ্গবন্ধুকে বোঝায়। ঠিক আছে, বঙ্গবন্ধু না থাকলে 6 দফা হইতোই না। 6 দফা উত্থাপন করছে বঙ্গবন্ধু। 6 দফা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বঙ্গবন্ধু ছিল। সো আপনারা 6 দফা এখন পড়বেন না, 6 দফা এভাবে গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, তবে একবার চোখ বুলাইতে পারেন, একবার একটু রিডিং দিতে পারেন, কিন্তু 6 দফা থেকে সাধারণত এখন প্রশ্ন আসার কথা না। 6 দফা নিয়ে যে প্রশ্নগুলো আসতো, 6 দফা প্রথম উত্থাপন করা হয়েছে কোথায়, লাহোরে। কে উত্থাপন করছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 দফার দফাগুলো আসতো, কয়টি দফা ছিল, অর্থনীতি বিষয়ক 3টি দফা। প্রথম দফা আসতো প্যারামিলিটারি, 6 নম্বর দফা আসতো। ঠিক আছে, 6 দফা আওয়ামী লীগের সম্মেলনে কবে
গৃহীত হয়, এগুলো আসতো। তো এখন এগুলো ওইভাবে গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, তো আপনারা 6 দফা পুরোপুরি স্কিপ করবেন, 6 দফা পড়ার দরকার নাই, তবে একবার রিডিং করতে পারেন, ঠিক আছে। তো আজকে আমাদের সিলেবাস 6 দফা পর্যন্তই ছিল। তো ঘটনা প্রবাহ গুলো কি প্রথমে পড়তে হবে 47 সালের একটু আগের ঘটনা, তারপর 47 সালে পড়তে হবে। 47 সালের মধ্যে কি কি আছে? তমুদ্দিন মজলিস, ঠিক আছে, প্রথম প্রতিষ্ঠান। ভাষা আন্দোলনের প্রথম প্রতিষ্ঠান নাম কি? তমুদ্দিন মজলিস। তমুদ্দিন মজলিস পড়বেন। তারপরে যে আরো যে সংগ্রাম পরিষদ গুলো হয়েছে, রাষ্ট্রীয় সংগ্রাম পরিষদ প্রথম দ্বিতীয়, সর্বদলীয় রাষ্ট্র, ঢাকার ঢাবি রাষ্ট্র সংগ্রাম পরিষদ, সর্বদলীয় রাষ্ট্র সংগ্রাম কমিটি, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্র সংগ্রাম পরিষদ, ঠিক আছে, এগুলো পড়তে হবে। তারপরে ভাষা আন্দোলন 1947, 1952 সালের 21শে ফেব্রুয়ারির আগে, 1947, 11ই মার্চে হলো ভাষা আন্দোলন, শহীদ দিবস পালন করা হইতো, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষা আসে যে আগে কবে পালন করা হইতো, 21শে ফেব্রুয়ারির আগে। তারপর হলো কবে স্বীকৃতি দিছে, ইউনেস্কো দিছে, এটা তো ভাই বলছে। জাতিসংঘ কবে দিছে সেগুলো পড়বেন। তারপর ওখানে আর আছে হলো ভাষা আন্দোলনের সময় কে পাকিস্তানের প্রধানমন্ত্রী গিয়েছিল, তারপর গভর্নর জেনারেল গিয়েছিল, পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী গিয়েছিল, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়েছিল, এগুলো পড়বেন, ঠিক আছে। তারপরে হলো ভাষা আন্দোলনের যে ঘটনাগুলো, শহীদ মিনার। এই ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে প্রথম শহীদ মিনার বাংলাদেশে কোথায় স্থাপন করা হয়? দেখি কাউকে বলেন তো। স্যার রাজশাহী কলেজ। মেডিকেলে। ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল আগে কোথাও রাজশাহী হয়নি। কলেজ। রাজশাহী কলেজ। প্রথম 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 রাজশাহী কলেজে হয়েছিল, মাটি দিয়ে তৈরি করছিল ওরা, কিন্তু ওটাকে সরকারি ভাবে স্বীকৃতি দেওয়া হয় নাই। ঢাকা কলেজ, ঢাকারটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে সরকারি ভাবে। তো এই জন্য যদি আপনার অপশনে যদি এরকম আসে রাজশাহী যদি থাকে, তাহলে রাজশাহী দাগাই দিয়েছেন, ঠিক আছে। এখানে আছে নাকি ওগুলা শহীদ মিনার কোথায় কি স্থাপন করা হয়েছে? ওগুলো মনে হয় এখানে নাই। আচ্ছা, প্রথম শহীদ মিনার উদ্বোধন করছে কে? ঢাকা মেডিকেল প্রাঙ্গণে যে শহীদ মিনার করা হয়েছিল, সেটা উদ্বোধন করছে কে? শহীদ 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 শফিউর রহমান। শফিউদ্দের বাবা। শহীদ ট্রিপুরের বাবা না ইয়ের মা, শফিউলের বরকতের মা? বাবা, বরকতের মা বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আগেরটা ছিল কে? শফিউর রহমানের ইয়ের পিতা, শফিউরের পিতা, ঠিক আছে। হ্যাঁ, এটা আচ্ছা, আগেরটা তারপরে হলো 52 সালে কি হচ্ছে, শফিউর রহমানের পিতা মাহবুবুর রহমান এটা উদ্বোধন করে আর কি। ঠিক আচ্ছা, পরের দিনে হ্যাঁ, এটা ভেঙে এখানে ফেলে, একটু তারপর বিভ্রান্তি হলো। 26শে ফেব্রুয়ারি এটা করে। 26শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ দিবস উদ্বোধন করেন আজাদ পত্রিকার সম্পাদক শামসুদ্দিন। 1952 সালে 26শে ফেব্রুয়ারি, আর চব্বিশে ওই ফেব্রুয়ারি তথ্যগুলো করে। ওই তথ্যগুলো এখানে নাই। ওই হ্যাঁ, তথ্যগুলো এটা এখানে নাই। ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে? ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে? এই তথ্যগুলো এখানে নাই। এই প্রথম কোনগুলো। শহীদ, শেষ শহীদ কে? হ্যাঁ, একটু মিস গেছে, এগুলো হচ্ছে একটু বিস্তারিত দেখতে হবে আর কি। রফিক। রফিক। শেষ শহীদ কে? ওহিউল্লাহ। শেষ হলো সালাম। অলিউল্লাহ, অলিউল্লাহ সব শেষে মারা গেছে না? অলিউল্লাহ কয় তারিখে? 11 তারিখে। ওহিউল্লাহ। ওহিউল্লাহ কয় তারিখে মারা গেছে? এটা সালাম মনে হয় জানি মারা না। গেছে 8 তারিখে না? ভাই সালাম তো মারা গেছে এপ্রিল মাসে। হ্যাঁ, পরে মারা গেছে না সবার শেষে। হ্যাঁ, আমি তো এটাই দেখেছিলাম, সবার শেষে এপ্রিল মাসে আমিও তো মারা তাই জানি। গিয়েছে। ও আহত হয়েছিল, হাসপাতালে ভর্তি ছিল, পরবর্তীতে ও জি। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, অনেক পরে মারা জি, গেছে। আমি চিকিৎসাধীন তো এটাই জানি যে সালাম মারা গেছে। জি। জি, চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গিয়েছে। হ্যাঁ, মারা গেছে, পরে মারা গেছে। তা আপনার এটা বইতে পড়ার সময় এখানে নাই, ক্রস চেক করে নিয়েন, ঠিক আছে, এই ইনফরমেশন গুরুত্বপূর্ণ। আর এবং এইখানে এই তথ্য এইখানে আছে যে আরেকটা জিনিস মিস গেছে, এটা হচ্ছে ওই যে প্রথম যে শহীদ মিনারটা নকশাকার, এটা হচ্ছে ওই যে বদরুল আলম এবং সাইদ হায়দার আর কি। হুম এটা হুম, একটু এটা একটু লিখে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, ওটা আছে। ওটা আপনি ইয়েতে না, লিখে দিয়েন ইয়েতে, গ্রুপে। এগুলো মিস গেছে, এগুলো মুখে মুখে বলে দেবো না, সমস্যা নেই। হ্যাঁ, তারপর বর্তমানে যে শহীদ মিনার আছে সেটা ডিজাইনার কি? হামিদুর রহমান। হামিদুর রহমান, আচ্ছা। এখানে হলো এই যে গাজীউল হকের নেতৃত্বে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কোথায় যেন আসছিল, ক্যাবির পরীক্ষা মনে আসছিল। এই যে ভাষা সৈনিক গাজীউল হকের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সকাল 10টায় 144 ভঙ্গ করা হয়েছিল, ঠিক আছে। সিদ্ধান্ত কে নেয়? সিদ্ধান্ত নেওয়ার সময় সভাপতিত্ব করছে কে? গাজীউল হক। 21শে ফেব্রুয়ারি 1952 সালে। 21শে ফেব্রুয়ারি তারিখটা আছে, বাংলা তারিখটা কিন্তু গুরুত্বপূর্ণ। 8ই ফাল্গুন 1358 বাংলা তারিখটা কিন্তু পড়তে হবে আপনাদের, ঠিক আছে। বাংলা তারিখটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপন করা হয়েছে কোন দেশে? লন্ডনে, যুক্তরাজ্য। যুক্তরাজ্যের কোথায়?
ওল্ডহ্যাম। ওল্ডহ্যাম শহরে। ওল্ডহ্যাম শহরে, আচ্ছা। সরকারি অর্থায়নে কোন দেশে প্রথম স্থাপন করা হয় শহীদ মিনার? জাপান। জাপান। জাপানে। প্রথম মুসলিম দেশ হিসেবে কোন দেশে স্থাপন করা হয়েছে শহীদ ওমান। মিনার? কত সালে? সাল মনে নেই ভাই। 2005 সালে। আচ্ছা, 2005 সালে। বইতে যখন পড়বেন ওগুলো আছে। ভাষা আন্দোলনের 21শে ফেব্রুয়ারি প্রথম গানের নাম কি? ভুলবো না ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, আনম হ্যাঁ, হ্যাঁ। গাজীউল হক। রচয়িতা কে? রচয়িতা কে এটা? গীতিকার কে? গাজীউল গাজীউল হক। হক। আনম আচ্ছা, গাজীউল হক। প্রভাত প্রভাত ফেরির প্রথম গানের নাম কি? প্রভাত ফেরি তো বুঝছেন যে কোনটা? 21শে ফেব্রুয়ারি যেদিন হয় সেদিন সকালবেলা যে মিছিল বের হয়, সেই প্রভাত ফেরির হলো প্রথম গানের নাম কি? এখানে নাই মনে হয়। না, না, আমার ভাইকে নাই। সেটা হলো মৃত্যুকে যারা তুচ্ছ তুচ্ছ তাচ্ছিল্য করলো, এখানে আছে তো। এখানে আছে এই যে 21-এর প্রথম গান হলো ভুলবো না ভুলবো না। ভাষা সৈনিক গাজী হলো গীত, রচয়িতাই হলো গীতিকার। আর প্রভাত ফেরির প্রথম গান হলো মৃত্যুকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করলো, ঠিক আছে। প্রকৌশল মোশাররফ উদ্দিন আহমেদ, পরীক্ষায় কিন্তু আসে। শহীদ মিনার ধ্বংসের প্রতিবাদে প্রথম কবিতা হলো স্মৃতিস্তম্ভ, আলাউদ্দিন আল আজাদ। আর প্রথম কবিতা হলো কাটতে আসিনি আমি ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুবুল আলম চৌধুরী। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই যে দেশের প্রথম শহীদ মিনার এখানে আছে, প্রথম শহীদ এখানে আছে রফিক। রফিক কোন কোন ইয়েতে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, কোন সাবজেক্টে পড়াশোনা করছে রফিক? জগন্নাথ কলেজ, হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান, বা আপনার তো ভালোই মনে আছে। বরকত কোথায় পড়াশোনা করছে বরকত? ঢাকা ইউ, ভার্সিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়। কোন ডিপার্টমেন্টে রাষ্ট্রবিজ্ঞান। ছাত্র ছিল? রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিল, আচ্ছা। আচ্ছা, এখানে আছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান, দেশের বাইরে এগুলো বলে দিলাম। দেশে হলো মেডিকেল প্রাঙ্গণে, তার আগে হলো এই যে ইয়েতে রাজশাহী কলেজে প্রথম, যদিও স্বীকৃত না এভাবে। প্রথম পত্রিকা হলো সাপ্তাহিক সৈনিক, সেটা হলো শাহেদ আলী, এটা তো আমি নোটে দেখাইছি আপনাদের। আর বিরোধিতা করছে হলো মর্নিং নিউজ, ঠিক আছে। তো ভাই, এই মর্নিং মোটামুটি। নিউজের সম্পাদকের নাম কি? সম্পাদকের নামটা আমি ভাবে খুঁজে পাই নাই, তবে আজকে চেক করে দেখতে হবে। সম্পাদকের নামটা ভাবে খুঁজে পাই নাই, মানে নোট করার সময় আমি এগুলো ইয়ে করছি তো, খুঁজে পাই না। আজকে আবার দেখবো নি যে পাওয়া যায় কিনা, আপনাদেরকে আচ্ছা দিয়ে ভাই। দিবনি। ভাষা আন্দোলনের বিরোধিতা করছে কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায়, কিন্তু আমি বলি আমি কিন্তু আপনাদের বলে দিই যে কোনটা পরীক্ষায় আসতে পারে। দেখা যায় এর মধ্যে একটা পরীক্ষায় আসে, কিন্তু আপনারা ভুল করেন অনেকে। হয়তো অনেকেই ক্লাস করে না, যারা লাইভ ক্লাস করতেছেন তারা তো বুঝতেছেন। অনেকে দেখা যায় রেকর্ডিং দিলে পরে হয়তো দেখে না, তো এই জিনিসগুলো সমস্যা হয়ে যায়। আচ্ছা, এখন যে কিছু প্রশ্ন, লিখিত প্রশ্ন একটু লিখতে হবে, আমরা এগুলো দিয়ে দিব, বলে দেই সে প্রশ্নগুলো মুখে একটু বলি আর আপনাদেরকে দিয়ে দিব। সেটা হলো লিখিত বিসিএস লিখিত পরীক্ষায় এই অংশ থেকে 6 দফা পর্যন্ত, 1947 থেকে 6 দফা পর্যন্ত যে প্রশ্নগুলো আসে সাধারণত, আগে 6 দফা নিয়ে প্রশ্ন আসতো, এখন তো আর আসবে না, যেহেতু ওটা শেখ মুজিবের সাথে রিলেটেড, বঙ্গবন্ধুর সাথে। সোটা বাদ। যে প্রশ্নগুলো এখন আসতে পারে সেটা হলো ভাষা আন্দোলনের আহ, প্রভাব ও ফলাফল লিখুন, ঠিক আছে, এটা আসতে পারে। 1947 সাল থেকে 1971 সালের ঘটনা প্রবাহ গুলো লিখুন। এর মধ্যে যে ঘটনাগুলো আছে আপনি ভাষা আন্দোলন সম্পর্কে লিখতে হবে, ঠিক আছে। তারপরে যুক্তফ্রন্ট লিখতে হবে, 1956 সালের সংবিধান লিখতে হবে, ঠিক আছে। তারপরে 1958 সালের সামরিক শাসন সম্পর্কে লিখতে হবে, 1962 সালের শিক্ষা আন্দোলন লিখতে হবে, 1966 সালের 6 দফা, তারপর 1958 সালের আগরতলা, 1969-এর গণঅভ্যুত্থান, 1972-এর হলো জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচন, 1971 সালে হলো 7ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত। এইটুকু ঘটনা লিখতে হবে যদি পরীক্ষায় আসে, যে 1947 থেকে 1971 সাল পর্যন্ত ঘটনা প্রবাহগুলো তুলে ধরুন, ঠিক আছে। তারপর আসতে পারে হলো যুক্তফ্রন্ট নির্বাচনে জেতার কারণ কি, কেন জিতছে, মুসলিম লীগ কেন হারছে, মুসলিম লীগের হারার কারণ কি, দেখি বলেন তো কেউ মুসলিম লীগ কেন হারছে, মুসলিম লীগ যুক্তফ্রন্ট সাথে হারলো কেন? 2-3টে কারণ বলেন। লিখিত পরীক্ষায় আসলে সাধারণত 5-6টা কারণ লিখতে হবে, 2-3টে কারণ বলেন দেখি, 2-1 করে বললেই হবে। ভাইয়া আগে থেকে হচ্ছে এদের বঞ্চনার একটা ইতিহাস ছিল। তারা হচ্ছে চেয়েছিল আচ্ছা, মানে ধর্মীয় একটা আহ কাঠামো দাঁড় করানোর জন্য। আহ, এগুলোর কারণে আসলে মানুষ ওদেরকে আর বিশ্বাস করতে চায়নি। এটা একটা বড় কারণ ছিল। আচ্ছা। আর মুসলিম লীগ, তৃণমূল, জনসাধারণ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল। আর উম, নবাব আর জমিদার কেন্দ্রিক শাসনের দিকে তারা ছিল আর কি।
আর দিকে বলেন তো দেখি, ভালো দুই একটা কারণ বলেন। মানুষ ওদেরকে ঘৃণা তাদের কেন করছে, ভোট দেয় নাই কেন? তার মানে তাদের মানুষের মনে কর্তৃত্ব ঘৃণা এবং ছিল, তাই প্রভাব না? থেকে ঘৃণা মুক্ত করতো হওয়ার ওদের। চেষ্টা করছে। হ্যাঁ। তাদের কর্তৃত্ব এবং প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য মূলত হ্যাঁ, এত মুসলিম লীগ। মানুষ ওদের ঘৃণা করলো কেন? ওরা কি এমন করছে যে মানুষ ওদেরকে ঘৃণা করা শুরু করছে? যে ওই মুসলিম লীগ নতুন দল গঠন করলো, সেই দল পরবর্তীতে এত ভাই ফেমাস হয়ে গেল, পরে যুক্ত ফ্রন্ট সাথে অ্যাড হওয়ার কারণে পরবর্তী যুক্ত ফ্রন্ট জিতে গেল, মুসলিম লীগ হেরে গেল। মুসলিম লীগ কোন ঘৃণা করলো কেন? প্রাদেশিক সরকার নিয়ে কেন্দ্রীয় সরকারের যে তালবাহানা, ওইটাই হওয়ার কথা মনে হচ্ছে। ওরা আসলে মানে, যেমন এই যে আমরা যেমন বলি না আওয়ামী লীগ কি, আমরা কি বলি যে এরা স্বৈর শাসক, এরা আসলে মানে জনগণের কথা চিন্তা করে না, নিজেরাই নিজেদের সিট নিয়ে ব্যস্ত, নিজেরাই নিজেদের দুর্নীতি নিয়ে ব্যস্ত। মুসলিম লীগের ঘটনাগুলো অনেক ছিল এরকম। 1953 সালে, উনিশশো 43 সালে যখন দুর্ভিক্ষ হয়েছিল, যেটাকে আমরা বলি হলো 50-এর মন্বন্তর, 1350-এর, এই দুর্ভিক্ষে মুসলিম লীগ কোনো সহযোগিতা করে নাই। এবং এই দুর্ভিক্ষে এতটাই খারাপ কিছু হয়েছিল যে মানুষকে কোনো সহযোগিতা না করা মানে কি, জনগণ খায় মানে খাইতে পারতেছে না, এমন 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 অবস্থা। সেই সময় ওরা কোনো সহযোগিতা করে নাই, যার কারণে মানুষ ওদের প্রতি একটা বিরূপ প্রভাব হয়েছিল যে না, এরা এরা আসলে আমাদের কথা চিন্তাই করতেছে না। আমরা যেরকম এখন, যেরকম আওয়ামী লীগ এখন নাই কেন, আমরা আমরা আন্দোলন কেন করলাম? যে এই আন্দোলন তো 1924 সালের আন্দোলন তো কখনোই সরকার পতনের আন্দোলন ছিল না। ছিল, এটা ছিল হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেটা একটা পর্যায়ে রাজনৈতিক আন্দোলন হয়ে গেল। প্রথমে ছিল অর্থনৈতিক আন্দোলন, পরবর্তীতে যা হয়ে গেল কি রাজনৈতিক আন্দোলন। এক দফা এক দাবি, সে খুনি হাসিনার পতন চাই। কেন? কারণ সে জনগণের কথা চিন্তা করে নাই। জনগণের মুখে পাড়া দিয়ে সে তার নিজের নিজের সম্পত্তি করতেছিল, দেশকে একদম শেষ করে দিছে। দেশের দ্রব্যমূল্যের অগ্রগতি মানে অনেক বেশি, বিদেশিদের ঋণ এত এত এই যে চলে গেছে আপনার হলো আদানির যে কোম্পানি আছে, সেই কোম্পানির সাথে কত বিলিয়ন ডলারের হলো আপনার ঋণ করে গেছে। তারপরে হলো তারপরে হলো আইএমএফ থেকে ঋণ নিছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নিছে, এগুলো ঋণ নিয়ে দেশের বিভিন্ন মেগা প্রজেক্ট করছে। এগুলো করে করে মানে জনগণ তার প্রতি কোনো ইয়েই নাই, মানে ভালোবাসাই নাই তাকে, দেখতে পারতেছেন। তারপর আবার খুন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, সে সরাসরি হুকুম দিছে এবং পরবর্তীতে আবার না শিখে অভিনয় করতেছে আসে আবার। তো এই জিনিসগুলো মুসলিম লীগের মধ্যে, এই জিনিসগুলো ছিল, এগুলো কিন্তু রাজনৈতিক প্রভাব তো অনেক আগে থেকে চলে আসে, ঘটনাগুলো কিন্তু একই। মুসলিম লীগের মধ্যে এই জিনিসগুলো ছিল। তো জনগণ চাচ্ছিল যে নতুন কিছু একটা হইতে। তো তখনই শেখ মুজিবুর রহমান ভাষা নিয়ে চালাকি করে ওরা আলাদা একটা দল গঠন করার চিন্তা করে। পরবর্তীতে 49 সালে হলো মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ গঠন করে। এবং সেই ক্ষেত্রে দেখেন যে মুসলিম নামটা কিন্তু দেওয়া হয়েছিল। এই মুসলিম নাম দেওয়ার উদ্দেশ্য হলো ওই মুসলিম লীগের কারণে। মুসলিম লীগ মুসলিম নামটা দেওয়া হয়েছিল যাতে সবার নজরে আসে এই জিনিসটা। কিন্তু পরবর্তীতে যখন 1955 সালে যখন সৌরভ যখন বিরোধিতা করে, আহ, পরবর্তীতে যখন ভাসানী বিরোধিতা করে যে না এটা হবে না, এটাকে অসাম্প্রদায়িক করতে হবে, এটা সাম্প্রদায়িক হয়ে গেছে। মুসলিম লীগ বলতে, আওয়ামী মুসলিম লীগ বলতে শুধুমাত্র মুসলিমরা এখানে কেন থাকবে, এখানে তো অন্য সম্প্রদায়, অন্য ইয়েরও তো আহ, হিন্দু আছে, খ্রিস্টান, অন্যান্য ইয়েরও অন্যান্য ধর্মের লোকও থাকতে পারে। তো পরবর্তীতে এটাকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করা হয়। এবং পরবর্তীতে দেখা যায় যে মুসলিম লীগের উপর এই যে মানুষের আস্তে আস্তে দিন দিন যে ঘৃণা জন্মাইছে, তাদের কথা চিন্তা করে নাই। ঠিক আছে, পরবর্তীতে মানুষ যখন যুক্তফ্রন্ট গঠন হলো ওদেরকে পরে ভোট দিছে। তো আপনারা যখন পরীক্ষায় কারণ আসবে, তো কারণ এরকম 5-6টা কারণ আপনাকে লিখতে হবে যে কি কি কারণ। ঠিক আছে, ভালো করে লিখতে হবে, লিখিত বইতে গেলে সুন্দর করে দেওয়া আছে, আমরা এখানে 2-3টা আলোচনা করলাম। ঠিক আছে, তারপর এখান থেকে আচ্ছা, প্রশ্ন আসতে এখানে পারে হলো। এখানে একটা জিনিস ভাই, আপনার যে ওই যে যুক্তফ্রন্ট আলোচনা করতেছেন দেখে আমি বলি নাই আর কি। মর্নিং নিউজ যেটা বলছেন, এটা হচ্ছে 1942 সালে এটা প্রতিষ্ঠিত হয়। মর্নিং নিউজ যেটা 49 সাল পর্যন্ত হচ্ছে, 42 থেকে 49-এর আগ পর্যন্ত এটা ছিল সাপ্তাহিক। আর 49 থেকে এটা সাপ্তাহিক বা দৈনিক হিসাবে হয়। আর তখন এটার যে সম্পাদক ছিল হচ্ছে বদিরুদ্দিন। আর 71-এর পরে হচ্ছে এটা হচ্ছে শামসুল হুদা সম্পাদক হয় আর কি। এটা ছোট্ট পয়েন্টে বলে দিলাম সবকে, আপনি বলেন তারপর শুরু করেন। আচ্ছা, প্রথম ছিল হলো বদরউদ্দিন, তারপরে শামসুল, তাই তো? 71-এর পরে হচ্ছে শামসুল, আর তার আগে হচ্ছে বদরুদ্দিন। আর বদরুদ্দিন, যদি বদরুদ্দিন, ও আচ্ছা, বদরুদ্দিন তো পড়ছিলাম, আমি হ্যাঁ, তো ভুলে হ্যাঁ, গেছি দেখেন। হ্যাঁ, এটা আমি পড়ছিলাম যে প্রথম সম্পাদক ছিল। 49-এর আগে যদি থাকে তাহলে হচ্ছে সাপ্তাহিক, 49-এর পরে এটা ছিল মনে হয় দৈনিক। আমার নোটে কি লেখা ছিল নাকি? আর এটা আমি আগেই পড়ছিলাম, আপনি ওই যে কথা বলতেছিলেন দেখে আমি বলি নাই আর কি। ঠিক আছে, আপনি হ্যাঁ ঠিক বাইকগুলো আছে, আমার বলতে নোটে পারেন। মনে হয় বদরুদ্দিনের কই পড়ছিলাম। নামটা অনেক চেনা চেনা মনে হচ্ছে, এই যে বদরুদ্দিন মনে হচ্ছে, যাই হোক, আমার এতে নাই এটা। আচ্ছা, যাই হোক। তো এই ছিল মোটামুটি আজকে আলোচনা। লিখিত প্রশ্নগুলো তো বললাম, ভাষা আন্দোলন, যুক্ত ফ্রন্ট। ঠিক আছে, তারপরে হলো আমরা লিখে দিব আপনাদেরকে প্রশ্নগুলো। 6 দফা এখন গুরুত্বপূর্ণ না, আগে আসতো 6 দফা সম্পর্কে লিখুন,
ছয়টি দফা সম্পর্কে 6টি দফা লিখতে বলতো, তো এখন এটা গুরুত্বপূর্ণ না, তো এটা আসবে না। ঠিক আছে, তো মোটামুটি আজকে এই ছিল আমাদের আলোচনা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। এতক্ষণ এগুলো বাসায় করে ফেলতে হবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, যেগুলো আমরা বললাম। আজকে জাগর ভাই একটু ব্যস্ত আছে, ওনার গেজেট হয়েছে, তো তো এই জন্য আসতে পারে নাই। আর তো অবশ্যই আমরা কিন্তু দুইজনে হচ্ছে আজকে। ওই যেটা বললাম, আমি ক্লাস শুরুতেই বলছি, শেখ মুজিবুর রহমান বাদে ওই যে বাকি যারা আছে সবগুলো ইম্পর্টেন্ট। সরওয়ার্দী, হ্যাঁ, ইম্পর্টেন্ট। একে বজলুল যুক্ত হক, ফ্রন্টে মাওলানা সেটা ভাসানী। পদ ছিল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আরেকটা জিনিস মনে হয় ছুটে গেছে, সেটা হলো, আমি একটু দেখাই দেই, ভুলে গেছিলাম, সেটা হলো কোয়ালিয়েশন সরকার। 1956 সালে যে কোয়ালিয়েশন সরকার আছে, রিপাবলিকান কোয়ালিশন সরকার, এটা 1956 সালের ঘটনা। ঠিক আছে, তো আমি এটা একটু বলি, এটা খেয়াল ছিল না। প্রথম প্রথম এটা ইয়েতেও নাই, পিডিএফও নাই। প্রথম কোয়ালিশন সরকার গঠিত হয়েছে 1937 সালে শেরে বাংলা একে ফজলুল এটা হকের এটা নেতৃত্বে। ঠিক বলছিলাম আছে, আমি ভাই, ক্লাসের শুরু থেকে আমি বলে দিছিলাম এই সম্পর্কে। আপনি বলেন, আবার সমস্যা নেই, বল। আচ্ছা এই বলে দিই, তারপরে সেটা সদস্য ছিল হলো 11 জন। বাংলার প্রথম প্রাদেশিক নির্বাচন 1956 সালে দ্বিতীয়বার আবার কোয়ালিশন সরকার গঠিত হয়। ঠিক আছে, গঠনের উদ্দেশ্য ছিল হলো কোনো একক দল নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে সাধারণত একাধিক দল মিলে সংসদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে এরকম দল গঠন করা হয়। ঠিক আছে, যাকে বলা হয় কোয়ালিশন সরকার। আমি একা 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 আমি পারতেছি না, আমরা কয়েকটা দল মিলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার জন্য এক হইলাম, সেটাকে আমরা বলতেছি হলো কোয়ালিশন সরকার। এটা 1956 সালের 6ই সেপ্টেম্বর পূর্ব পাকিস্তানের আতাউর রহমান খানের নেতৃত্বে কোয়ালিশন মন্ত্রিসভা কিন্তু গঠিত হয়েছে। তার এক সপ্তাহ পরে পূর্ব পশ্চিম পাকিস্তান কোয়ালিশন সরকার কোয়ালিশন করে আওয়ামী লীগের নেতৃত্বে সোহরাওয়ার্দীর নেতৃত্বে গঠিত হয় কোয়ালিশন সরকার। এটার সভাপতি ও প্রধানমন্ত্রী ছিল সোহরাওয়ার্দী। কোয়ালিশন সরকারের সভাপতি ও প্রধানমন্ত্রী ছিল সোহরাওয়ার্দী। গঠিত হয়েছে হলো 12ই সেপ্টেম্বর 1956 সালে। ঠিক আছে, ক্ষমতা শেষ হয়েছে হলো 11ই সেপ্টেম্বর 1957 সালে। ক্ষমতায় ছিল মোট 13 মাস। এখান থেকে প্রশ্ন হইতে পারে, শেখ মুজিবুর রহমান যে পদে ছিল এটা গুরুত্বপূর্ণ না, ও ছিল হলো শিল্প বাণিজ্য শ্রম দুর্নীতি গ্রামীণ সহায়তা, এগুলো ছিল, এখন এটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আচ্ছা, পাকিস্তানের শাসনামলে 24 বছরের মধ্যে আতাউর রহমান খানের নেতৃত্বে আওয়ামী লীগ প্রাদেশিক ক্ষমতায় ছিল 2 বছর, 56 থেকে 58 সাল। আর সোহরাওয়ার্দীর নেতৃত্বে কোয়ালিশন সরকারের কেন্দ্রে ক্ষমতায় ছিল হলো 13 মাস। ওর কি কিন্তু আসতে পারে যে সোহরাওয়ার্দীর নেতৃত্বে কোয়ালিশন সরকার কতদিন ক্ষমতায় ছিল? ঠিক আছে, 13 মাস। তো এটা আমি আপনাদের দেখাই দিলাম যে কোয়ালিশন সরকার আসলে কি, এটা কবে গঠিত হয়েছে। 12ই সেপ্টেম্বর 1956 সালে গঠিত হয়েছে, 11ই অক্টোবর 1957 সালে এটা ক্ষমতা শেষ হয়। ঠিক আছে, মোটামুটি আজকে এই পর্যন্তই আলোচনা, আর কোনো আলোচনা নাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে 2-1 মিনিটের মধ্যে বলতে পারেন। ঠিক আছে, আমরা সেশন শেষ করে দিব। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। টাইম আছে 2 মিনিট, তাহলে শেষ করে দেই। 2 মিনিট, আচ্ছা 2 মিনিটে তাহলে বলুক যদি কারো প্রশ্ন থাকে। কেউ কিছু প্রশ্ন করবেন? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কেউ মনে হয় প্রশ্ন করবেন না, তাহলে ইয়ে করে দেন ভাই, সেশন শেষ করে দেন।